এই দুটো ববির মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, ওইটা হচ্ছে জিহাদি ববি আর এটা হচ্ছে রাষ্ট্রবাদী ববি। ববি যদি না হয় ভোটই পাবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনার বিস্তর অভিযোগ। আমি যদি তোলাবাজি হতাম তাহলে অভিষেক ব্যানার্জি যা নেটওয়ার্ক ওকে আমাকে ছেড়ে দিত। এই 18 থেকে 20 বিঘার একটা জমি 70 কোটি টাকা শুধু একটা দিঘি থেকে কাটা হয়েছে। এই সবটা মিলিয়ে কত অঙ্কের টাকা হতে পারে মোটামুটি? ডায়মন্ড মডেলের এই যে 2018-তে পঞ্চায়েত থেকে শুরু করলো, ওরা যে হারে অত্যাচার করছে, 17, 18, 19 বাইরের পৃথিবীকে জানতে দেয়নি। আপনার এখন স্পেসিফিক অভিযোগগুলো কি? ইডির হেফাজতে থাকা জমি ওরা বিক্রি করে দিয়েছে। কি করে করলো? সিবিআই ইডির অফিসাররা কম টাকা খায়নি এই তৃণমূল রাজত্বকাল। হিসাব করে দেখালো 800 থেকে 900 কোটি টাকার মাটি। এই টাকাটা তো যার নির্দেশের একটা গাছের পাতার মতো না ডায়মন্ডে, সে কি কিছু পায়নি? কিন্তু এটা প্রমাণ করবেন কি করে যে সে কিছু পেয়েছে কি পায়নি? আপনি আমাকে কমিশন দিচ্ছেন, তো আপনাকে যদি ধরা হয় আপনি কি একা মরবেন? আমাকে নিয়েই মরবেন। প্রত্যেকটা মানুষ নিজেকেই বেশি ভালোবাসে, নিজের মা বাবাকেও ভালোবাসে না। তো অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কাস্টডিতে আসবে? ডায়মন্ডের পাবলিকরা চাই যে অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, জাহাঙ্গীর এদেরকে ওদের হাতে ছেড়ে দিতে। কারণ ভগবান একটা ডিজাইনে রাখে, সেই ডিজাইনের বাইরে আমরা কেউ। এই ডিজাইনের মধ্যে অভিষেক শেষ, 12,000 কোটি টাকা থাকা সত্ত্বেও। আর আমার কিছু না থাকা সত্ত্বেও আমি মাথা উঁচু করে রয়েছি। এবার আমি ইলেকশন কমিশনের গোপন চিঠি আপনাকে পড়াচ্ছি। অর্থাৎ অভিষেকের কয়লা গরু পাচারের টাকা ইলেকশন কমিশনের কোন কোন অফিসার সর্বোচ্চ থেকে নিচ অব্দি সব জায়গায় পৌঁছে গেছে। টুথপেস্ট, ভেসলিন এবং ফেভিকুইক দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ক্যামেরাগুলো ড্যামেজ হয়ে গেছে, ওই জন্য ওয়েবকাস্টিংটা করা যায়। লক্ষ্যটা কোথায় দাঁড়িয়ে আছে? এই ভাইপো গ্যাংকে যতক্ষণ না ফিনিশ করতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই। নমস্কার, আজকাল রটিনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভোট পরবর্তী বাংলায়, বিধানসভা নির্বাচন পরবর্তী বাংলায়, সরকার পরিবর্তন হওয়ার পরবর্তী সময়ের বাংলায় রাজনৈতিক পরিস্থিতি যেভাবে গড়িয়েছে তাতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এমন একজন ব্যক্তি। তিনি আজকে আমাদের অতিথি। তিনি একাধারে চ্যালেঞ্জ করেছেন পূর্বতন সরকারের প্রায় সর্বোচ্চ শক্তিকে। আজকের আমাদের অতিথি অভিজিৎ দাস ববি। অভিজিৎবাবুকে স্বাগত জানাই। নমস্কার। অভিজিৎবাবু, প্রথম আমরা এইখানে অনেকটা পরিসর পাই কথাবার্তা বলার, তো সেই কারণে প্রথমে আমরা একটুখানি লাইটার নোটে শুরু করি। আপনার নামের পাশে, ভালো নাম মন্দ নাম এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কিন্তু আপনার নামের পাশে ববি শব্দটা ব্যবহার হয়। কিন্তু এই ববি শব্দটা কিভাবে আপনার নামের সাথে জুড়ে গেল, এর ইতিহাসটা কি? আর এইটার সঙ্গে সঙ্গে যদি আপনি বলেন যে আপনি রাজনীতিতে কিভাবে এলেন। অ্যাকচুয়ালি এই ববি নামটা এখন হয়েছে নটোরিয়াস, যারা করাপ্টেড লোক, যারা দুর্নীতিগ্রস্ত লোক, তাদের কাছে। গলা আমার ভেঙে গেছে, ব্যাঙের মতো আওয়াজ হচ্ছে। এর গলা আমার গলা নয়, মানে চমকে উঠছি যে আমি বলছি। তো ছোটোবেলায় আমি যখন জন্মাই তখন আমাদের বাড়িতে ফিলিপসের বড় টিভি ছিল। আর আমার বড়দি, যে সে আমার থেকে অনেক বড়, তাকে আমি বলতে গেলে সে মায়ের মতনই আমাদের ভাই বোনদের আর কি গাইড করেছে, মানুষ করেছে যাকে বলে। আমাদের লেখাপড়া, শিক্ষা সব কিছুই তার হাতে। আমাদের কোনো টিউটর ছিল না। সে আমার বড়দি প্রচণ্ড ক্রিকেট খেলার ভক্ত ছিল, আমার থেকে 13 বছরের বড়। তো ওই বয়স থেকে 13-14 বছরের বড়। তো ও ছোটোবেলা থেকে ক্রিকেটের ফ্যান। তখন রেডিওতে ক্রিকেট খেলা হতো। তখন ববি সিমসন অস্ট্রেলিয়ার যে অধিনায়ক ছিল, তিনি ইডেনে খেলতে এসেছিলেন, ভারতে খেলতে এসেছিলেন। তা আমি যখন জন্মাই তখন আমার মাকে বলে, মার মুখে শুনেছি আর কি কথাটা, যে দিদি বলেছে ভাইয়ের নাম রাখবো ববি। রাখলো তো ববি। তা 3-4 বছর পরে ববির সিনেমাটা হয়। এবার আমি যখন স্কুলে যাই, আমরা খুব অল্প বয়সে আমাদের ভর্তি করে দিত, অনেকগুলো ভাই বোন ছিলাম। তো মানে আমাদের ক্লাসমেটটা আমার থেকে মোটামুটি 1.5 থেকে 2 বছরের বড়। 14 বছর 3 মাস বয়সে মাধ্যমিক পাস করি। তো সকলে ববি বলতো, মানে ববি সিনেমার ববি মেয়ে বলে। লজ্জায় আমি তো কালো আছে, তখন টুকটুকে ফর্সা ছিলাম, আমাকে মুখ ফুক লাল হয়ে যেত। এসে ভ্যাবা করে বাড়িতে কাঁদতাম যে মা দেখো পিছনে লাগছে ববি বলে মেয়েদের নাম। মা শান্ত তো যেরকম হয়। তো সে ববি নামটাই আমার হয়ে গেল গরিবদের কাছে বা অসহায় লোকদের কাছে বিখ্যাত, আর ক্রিমিনাল, করাপ্টেড এদের পার্সনদের কাছে কুখ্যাত। যার ফলে আমি এফিডেভিট করলাম 2014 সালে
2009-এ আমি লোকসভায় ছিলাম, দাঁড়িয়েছিলাম। তো সঙ্ঘের দায়িত্ব থেকে আমাকে লোকসভাতে পাঠানো হয় সোমেন মিত্র এগেনস্টে। তো সেই সময় অভিজিৎ দাসই ছিল। 2014 আমি অভিজিৎ দাস ববি অ্যাফিডেভিট করে দেখলাম ববি যদি না হয় ভোটই পাবো না। ববি নামটা তখন এত স্প্রেড করে গেছে আর কি। এই আর কি ববি নামের ইতিহাস। কিন্তু ববি নামটার সঙ্গে রাজনীতির ক্ষেত্রের যে মানুষরা, তাদের ববি নামটার সঙ্গে আরো অন্য একজন মানুষের পরিচয়ও জড়িয়ে আছে। আপনাকে কোনোদিন সেই কারণে কোনো অসুবিধায় পড়তে হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই দুটো ববির মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা। ওইটা হচ্ছে জিহাদি ববি আর এটা হচ্ছে রাষ্ট্রবাদী ববি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা আচ্ছা। তিনি এবং তার দল টোটালটাই জিহাদি কার্যকলাপে প্রশ্রয় দিয়ে এসছে। আর আমার তন মন ধন তিনটে হচ্ছে রাষ্ট্রের সেবায় নিযুক্ত। এটাই ডিফারেন্স আর কি, আর কিছু নয়। আর আমি শুনেছি যে ওনার নাম ববি ছিল না। উনি যখন ছোটোবেলায় মানে এতে পুরসভায় যখন দাঁড়িয়েছিলেন তখন বাবি কথাটা লিখেছিল, পরে এটা ববি হয়। আর সত্য মিথ্যা যারা রাজনীতিতে সেই সময় কাউন্সিলের ভোটার দাঁড়িয়েছিলেন তিনিই জানেন। তা ফিরহাদ হাকিম বাবি, ফিরহাদ হাকিম ববি, যিনি আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক। আমার কাছে অনেক তথ্য আছে। যার মেয়েদের নামেও শপিং মল কেনা আছে ইংল্যান্ডে, দুবাইয়ে। তো অরিজিনাল ববি কি বাবি সেটা পুরোনো লোকরাই ঘাটতে পারবে। আমি এটুকুনি জানি যেটা, যে উনি প্লাস্টিক দানা সাইকেলে করে উনি বিভিন্ন ফ্যাক্টরিতে আর কি সাপ্লাই দিতেন ব্যাগে করে। সেই আজকে সেই ব্যক্তি আজকে কত হাজার কোটি টাকার মালিক সেটা আপনি আর আমি যেমন আছি, আমি ঘর থেকেই সব দিয়েছি, আমার কিছু আর নেই। আমি একটা ভ্যাগাবান। ওনারা সংগ্রহ করেছেন আর আমার মাইনাস হয়েছে আর কি। ওনাদের প্লাস হয়েছে, আমার মাইনাস হয়েছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে যে রাজনীতিটায় ভোটের ময়দানে নামার পর যে রাজনীতিটায় লড়াই করতে হয়, ভোটের অঙ্কে যে লড়াইটা করতে হয়, আপনি যে পথে বিরোধিতার রাস্তায় হেঁটেছেন তৃণমূলের, সেখানে তৃণমূলের দুর্নীতি থেকে শুরু করে বা বিভিন্ন বালি পাচার বা মাটি পাচার বা এই জাতীয় নিয়ে, এই জাতীয় জিনিস নিয়ে প্রশ্ন তোলা, কিন্তু শুধু সেটা করে কি ভোটে জেতা যায় বলে আপনার মনে হয়, নাকি একটা অল্টারনেটিভ উন্নয়নের মডেলও তার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়াটা জরুরি? দেখুন, আমাদের দেশের আমি যেটা দেখেছি, আমাদের দেশের ডেভেলপমেন্টের মূল কারণ, আমাদের যে এত দুর্দশা তার মূল কারণ, মোস্ট অফ দ্য পলিটিশিয়ান আর নট সোশ্যাল অ্যাক্টিভিস্ট। যখন প্রথম পলিটিশিয়ানরা সোশ্যাল ওয়ার্ক করার পর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে বেশ কিছু বছর কাজ করার পর সে যখন পলিটিক্স আসবে, তখন সে জানতে পারবে যে নিচের তলার মানুষের কী দুঃখ, কী দুর্দশা, কীভাবে সেটা সলভ করা যায়। এবং যার ফলে তারা বেশিরভাগ পলিটিশিয়ান সোশ্যাল অ্যাক্টিভিস্ট নয় বলে তারা কোনো প্রবলেম সলভার নয়। আমি যখন টেবিলের এপারে বসবো, আমাকে প্রথমে আগে টেবিলের ওপারের জায়গায় বসে নিজেকে স্থির করতে হবে যে আমার কী কী সমস্যা, কী কী প্রবলেম, তবেই আমি এই চেয়ারে বসে সেগুলো সলভ করতে পারবো। আমি এখানে বসে আমি কখনোই বুঝতে পারবো না যে ওইখানকার অ্যাটমসফিয়ারটা কী, ওদের চাহিদাটা কী, ওরা কী, ওদের দাবি দাওয়া কী, কীভাবে এই প্রবলেমটাকে সলভ করে। এবং এই কারণে আমি দীর্ঘ 20 বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আমি স্বয়ংসেবক হিসেবে এখনও স্বয়ংসেবক আমি সংঘের দায়িত্বে ছিলাম। আমি দক্ষিণ 24 পরগনাকে আমাদের দুটো পার্টে ভাগ করা হয়, দুটো প্রচার প্রমুখ, একদিকে জিষ্ণুদা ছিলেন আর ওইদিকে আমি ছিলাম। পরে 2009-এ আমাকে রাজনীতিতে পাঠানো হয়। রাজনীতিতে পাঠানোর জন্য আমার মায়ের একদম ইচ্ছে ছিল না। আমার হঠাৎ দেখি টিভিতে আমার মা দেখলো যে নাম আমার। হ্যাঁ, মানে এটা হলো কিভাবে, এটা ঠিক হলো কিভাবে যে আপনি প্রার্থী হবেন? অ্যাকচুয়ালি আমি এমএসসি পাসের পর যখন আমি কেশব ভবনে গেলাম, গিয়ে আমি মাননীয় কেশব রাও দীক্ষিত, যিনি ছোটবেলায় মহারাষ্ট্র ছেড়ে যিনি এসেছিলেন, আমি তাকে প্রণাম করতে গেলাম। তিনি বললেন দেশের জন্য সমর্পিত হও। আমি বললাম ঠিক আছে, প্রচারক হয়ে বেরোবো। তো আমাদের বাড়ির রেওয়াজ আছে পরীক্ষা দিতে যাওয়ার সময় এবং রেজাল্ট বেরোনোর সময় আমাদের প্রত্যেকের গুরুজনদের প্রণাম করতে হয়। এসে মাকে প্রণাম করলাম। মা বললো তোর বাবার মতো বড় চাকরি করবি।
আর বাবা যে সেন্টারের সিনিয়র অডিটর ছিলেন, প্লাস আমাদের বড় বিজনেস ছিল, ফ্যামিলি বিজনেস। তো মা বললো বাবু হাত পা ধুয়ে এনে ভাত বাড়তে যে আমাদের বাড়িটা খুব লম্বা বড়। তো পিছন থেকে রান্নাঘরে গেছে, তো ফিরে আস্তে আস্তে এর মধ্যে আমি যত আলনাতে, এখনকার তো সব ওয়ার্ড্রপ, আমাদের তো পুরাতন সব আলনাই ছিল, সব আমার যত জামা কাপড় একদম দুমড়ে মুচড়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে আমি রেডি। আজ থেকে 93 মানে বুঝতে পারছেন 33 বছর আগে। বলে আমি সিঁড়ি দিয়ে হু করে আমার যে মা চালাতে লেগেছি, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস, তোকে হাত পা ধুতে বললাম। আমি চললাম কেশব ভবন। বলে কেন? আমি প্রচারক হয়ে যাবো, আমি আর আসবো না। সে তো দেয়ালে মাথা ঢুকতে লেগেছে, তোর বাবা ছোটোবেলায় চলে গেছে। আমার বাবা ছোটোবেলায় মারা গেছিলেন, আমার তখন মাত্র 15 বছর বয়স। আমাদের যত ভাই বোনদের পড়াশোনা সব কিছু মা ছাতার মধ্যে থেকে আমাদেরকে গাইড করেছেন আর কি। এত দেয়ালে মাথা ঢুকতাম যে আমি মরে যাবো, তুই এই চলে যাস। আমি খুব আদরের ছিলাম বাড়িতে দিদি মায়েদের। তো আমার খুব কষ্ট লাগলো। আরে ঠিক আছে, এক শর্তে আমি যেতে না আজ। বলে কি? আরে কোনোদিন আমাকে চাকরির কথা বলবে না, আমাকে সঙ্গের কাজে আমাকে যেভাবে করছি করবো, আমি কিন্তু কোনোদিন চাকরি। মা বলে ঠিক আছে, তোকে আর কোনোদিন চাকরির কথা বলো, তুই আমাকে ছেড়ে যাস না। যার ফলে আমার প্রচারক হতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল সঙ্গের প্রচারক হয়ে কাজ করার। মা আমাকে কোনোদিন চাকরির কথা বলেনি। আমি ওই মাঝখানেই আমার নিজের একের পর এক কোয়ালিফিকেশন বাড়িয়েছি। কিন্তু আমার 24 ঘন্টার মধ্যে আমার 18 ঘন্টা আমি সংগঠনের কাজে, পড়াশোনা বাদ দিয়ে আমি কাজই করেছি। প্রচারক হতে পারিনি বলে প্রচণ্ড মনে দুঃখ। পলিটিক্স আমার একদম ভালো লাগে না, কিন্তু প্রতারকও হয়নি। কিন্তু এই নির্বাচনের ইয়েতে আসার প্রস্তাবটা এলো কি করে? হ্যাঁ, সঙ্গে আমার দায়িত্ব থাকাকালীন আমি একই সঙ্গে আমতলা বইমেলা, বেহালা বইমেলা কমিউনিস্টদের দখলে ছিল। তা আমরা ওখানে বিবেকানন্দের বই স্টল দিয়েছিলাম। তো ওখানকার দেখলাম যা হয়, কমিউনিস্টদের তো আমাদের হিন্দুত্ববাদী বা এদেরকে অ্যাকচুয়ালি বাঙালিদের হিন্দুত্ব নষ্ট করছে কমিউনিস্টরা। মমতা ব্যানার্জি তো এসে সেই মানে পে একটুকু বুঝলো কফিনে, তো এসে স্টল করতে হবে, বিবেকানন্দের বই পড়তে দেবে না। তো ওইখানটায় আমার বলছে আপনারা সাম্প্রদায়িক, সে বিশাল একটা গণ্ডগোল। এবার পরের দিন রোডে গেলে আরিসের ছেলের এসে বেহালা বইমেলা বন্ধ করবে, অন্তত 3 পুলিশ। তারপরের বছর থেকে আমাদের স্টল দিল। তা আমি প্রথম আমতলা বইমেলা 2004 থেকে শুরু করলাম। এবং তারপরে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, আমাদের সঙ্গের কাজ ছাড়াও বিভিন্ন সোশ্যাল, সঙ্গ তো পুরোটাই সমাজসেবা। ইট ইজ দ্য বিগেস্ট সোশিও কালচারাল অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য আরএসএস। তো 2009-এ হঠাৎ টিভিতে আর কি আমার নাম ফুটে উঠলো, অভিজিৎ দাস বাবুই ডায়মন্ড হারবার লোকসভার ক্যান্ডিডেট। অভিজিৎ দাস বাবুই নয়। মা তো পেপার পড়তে পড়তে মা টিভির দিকে নজর, বলে হ্যাঁ রে বাবু তুই রাজনীতিতে যাচ্ছিস। মাকে আমি 1993-তে মাকে পঞ্চায়েত ভোটে দাঁড় করিয়েছিলাম। আমার মাকে সকলে বিজয় দাস সিন্ধিয়া বলতো। মাননীয় দিলীপ ঘোষ ওখানকার জেলা প্রচারক ছিলেন। তখন মেয়ে ক্যান্ডিডেট পাওয়া যেত না, কমিউনিস্টদের এত প্রভাব ছিল। তা কি হবে? আর তখন বিডিও অফিসে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে নমিনেশন সই করতে হতো না, ঘরে বসে আমাকে জমা দিলে হয়ে যেত। মাকে বলি মা এই ফর্মটা সই করো তো। মা বলে চশমাটি নেই, বলে চশমা পরে হবে, কারণ জানি চশমা বলে ধরা পড়ে যাব। মাকে দিয়ে সই করে নিয়ে দিলীপদা বলেছে, দিলীপদার কথা তো শুনতেই হবে তখন, মানে এমন অবস্থা, সঙ্গে যার হাত ধরে আরএসএসে এসেছি। তো নিয়ে আমি জমা করে দিলাম। এবার পরে নাম ঘোষণার মা তোমাকে পঞ্চায়েতে দাঁড় করিয়েছি। তো মা বলে তোর বাবা মারা গেছে, আমি কোনো ঘর থেকে বেরোয়নি, তুই আমাকে দাঁড় করে দিলি। তো মা জিততে জিততে শুধু কংগ্রেসিরা আমাদের যা হয় জ্ঞাতির মধ্যে 12-14টা ভোট নষ্ট করে দিল, মা 3 ভোটে হারলো, নাহলে মা জিতে যেত। তো ওই রাজনীতি শুরু। তারপর 98-98-এ একই অবস্থা। আমার ছোট বোন যে বাঁকুড়া এখন স্কুল টিচার, সে তো 3 দিন ভাত খায়নি। আরএসএস করলে কি হবে, তখন কমিউনিস্টরা জিতে যাবে, তখন তৃণমূল সবে উঠেছে। মা বলে পূর্ব বাংলার আমরা, মা বলে ছ্যামড়াটা মরে যাবে, বলে তুই সইটা করে দে। বলে সই করে দিয়েছে। সে বলে আমি করবো, টিচারই করবো না, আমি শুধু সই করবো। তার ছোট বোনকে, আর যেহেতু আমার ছোটদি যে মেন স্পন্সর আমার থেকে 2 বছর বড়, সে স্কুল টিচার, তাকে দিয়ে করা যাবে না। ওই ছোট বোন তখন মাস্টার ডিগ্রি বিএড করে, তখন বিএড করছে মনে হয়, ওকে আমি দাঁড় করে দিলাম 1998-এ। তো সেই রাজনীতি, কিন্তু তারপর সঙ্গের কাজ করতাম। আমি নিজেকে
মানে ব্যাকআপ দিতাম আমরা, কিন্তু আমি সামনে করিনি। তারপর 1998 আমাকে তখন এমএসডব্লিউ পড়ছি, পার্ট 1 কমপ্লিট করার পরে আমাকে বললো তপন ঘোষ, তখন আমাদের বিভাগ পরিচালক ছিলেন, উনি আর পড়াশোনা করতে হবে না, দেশের কার্য বলে আমাকে বহরমপুরে পাঠিয়ে দিলেন। আবার 1998-9 আবার ভোট হলো, তখন আবার পাঠিয়ে দিলেন। তারপর ফিরে এসে আমি এমফিলে ভর্তি হলাম। এমফিলে ভর্তি মালিক ভার্সেস সঙ্গে বিশাল ক্যাওয়াস হলো, টার্ম পেপার জমা দিয়েছি, ডিসার্টেশন জমা দিইনি। আমি যেদিন গেরুয়া ঝান্ডা যাদবপুরে তুলতে পারবো সেদিন আমি এমফিল করবো, আমার স্টাডিজে ছিল, আর পিএইচডি করবো, আমি আর করবো না সেই তারপরে দেখলাম যে এখানে উকিলরা প্রচুর গরিব লোককে ঠকাচ্ছে, উকিল আর পুলিশ মিলে। তো আমি তখন ল কমপ্লিট করলাম, আর আমাদের 3-4টে ছেলেকে আমরা বললাম ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পান চাষি, তার মধ্যে এবারে ক্যান্ডিডেট হয়েছে আমাদের গৌর সুন্দর ঘোষ, বিনয়, এরকম অনেকগুলো ছেলেকে আমরা ল করে ফ্রি লিগাল সার্ভিস করো, এইসবই চলছিল বেশ ভালো। হঠাৎ 2009 এরকম করলাম, আমি বললাম মহা মুশকিল। আমি কর্নেল বাগচি ছিলেন, তাকে বললাম আমার মা বারণ করছে। কর্নেল বাগচি বলছে আমি কিছু জানি না, তুমি জলুদার কাছে চলো, মানে সত্যব্রত মুখার্জি। জলুদা বললো 42টার মধ্যে তুমি সবচেয়ে ইয়াং অ্যান্ড ফিটেস্ট ক্যান্ডিডেট, আমি কিছু করতে হবে, তুমি কেশব মানে কেশবজিকে গা। কেশবজির কাছে গেলাম, আমি দাঁড়াবো না, মা প্রচণ্ড বকছে, তোমার মুখ দর্শন করবো না তুমি যদি না দাঁড়াও, তোমরা যদি না দাঁড়াও তাহলে কী হয়, ব্যাস আমার তো বুক। কেশবজি বলেছি মানে আমার বুক সেই একদম পর্যন্ত বরফের স্রোত হয়ে গেল। মাকে বললাম মা কেশবজি বলছে মুখ দর্শন, কী করবো? মাকে বলেন রাজনীতি নোংরা, ওখানে গেলে তুই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবি, তোকে বাজিপথে যাবে, কেন তোমার 5 প্রতীকে হচ্ছে, তোমার বাবু খারাপ হবে না। তা আমি যদি করাপ্টেড হই, আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, আমি যদি বাজি হই, আমার মা আত্মার শান্তি পাবে না। আর আমি যদি করাপ্টেড হতাম, আমি যদি চরিত্রহীন হতাম, আমি যদি দুর্নীতিগ্রস্ত হতাম, আমি যদি তোলাবাজি হতাম, তাহলে অভিষেক ব্যানার্জি যা নেটওয়ার্ক, ওকে আমাকে ছেড়ে দিত। এই প্রশ্নটাই আসি এবার মূল বিষয়টায় আমরা ঢুকে পড়েছি, একটা নাম উচ্চারিত হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনার বিস্তর অভিযোগ, এবং সেই অভিযোগগুলো পরতে পরতে বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। তো আমার প্রথম যেটা প্রশ্ন, এই যে ডায়মন্ড হারবার মডেল বলে একটা জিনিসকে প্রজেক্ট করা হতো, এবার আপনি যেহেতু ওই অঞ্চলের বাসিন্দা, এই পুরো মেশিনারিটা কিভাবে চলতো, আপনি কিভাবে দেখেছেন? অভিষেক ব্যানার্জি এটা ভাইরাস, করোনা ভাইরাসের থেকে মারাত্মক ডায়মন্ডবাসী পথ। হি ইজ নট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ডাল হেডেড পার্সন, একটা ব্রেইনলেস হেড নিয়েও বহন করবে। এখন তো ফিগারটা অনেকেই হয়েছে, তখন একটা পুরো এর মতন ছিল। ক্লাস 8-এর সব সাবজেক্টে ও সিঙ্গেল ডিজিট পায়, কোনটা 3 কোনটা 6, যার জন্য ওকে আপনি জানলেন কি করে? আপনি আমাকে 7 দিন টাইম দিন, আপনার সব কিছু আমি বার করবো। আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ, কন্টিনিউ প্লিজ। যে কোনো ব্যক্তির ডিএনএ ক্রোমোজোম আমার 7 দিন লাগবে না। আচ্ছা, বেশ 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 আর বেশ। আমি তাদেরই ধরি যে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সমাজে ক্ষতি করার চেষ্টা করে। আমার পক্ষে সম্ভব নাই যে এত এত, হ্যাঁ, ঠিকই ঠিকই ঠিকই, হ্যাঁ। তো হ্যাঁ, তারপর টিসি দিয়ে দেয়। তা আপনি আপনার জীবন দশায় আপনি কোনো ব্যক্তি এমন নজরে পড়েছে যে ক্লাস 8-এর সব সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পায়, যারা 9 অবধি পড়েছে, 10 অবধি পড়েছে? না। আমি বোঝাতে পারছি কথাটা? ওর ক্লাসমেট ছিল সুমিত রায়, যত ব্রেন সুমিত রায়, আর ওর বাপ যে মারা গেছে শম্ভু রায়। ডায়মন্ড মডেলের ব্রেন চাইল্ড হচ্ছে সুমিত রায়ের ব্রেন চাইল্ড, ডায়মন্ড মডেল। আপনি এখন সুমিত রায় দেখছেন, আমাকে দেখবেন, প্রায় 25 দিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছি সুমিত রায়কে আমাদের চাই। হ্যাঁ হ্যাঁ, একদম। এখন তো আপনার টিভিতে দেখছেন সুমিত রায়কে, তো বুঝতে পারছেন। এই অভিষেক ব্যানার্জি 2014-তে ও প্রথম লোকসভার ক্যান্ডিডেট হয়। রাজনীতিতে প্রবেশ 2012-তে। 13-তে উৎপাত শুরু হয় আমার সঙ্গে, তখন থেকে ফ্রিকশন শুরু হয়। আমার কাছে অনেকগুলো ফালতু কেস করে, সেগুলো আমি এখন বলছি। ওদের 2009 সালে আমাদের ওখানে জমি কেনে, ওরা হচ্ছে জমি হাঙর পরিবার। এটা আপনারা কেউ জানেন না, কোনো মিডিয়াও জানে না। আপনাদের যা কিছু যে কোনো ব্যক্তির তথ্য হবে আমাকে শুধু জানাবেন, আমি জানিয়ে দেব। 2009-এ প্রথম ওই লতা, অমিত এদের নামে জমি কেনা। এটা কলকাতার লোক, তাহলে ডায়মন্ড হারবারের জমি মানে আমাদের ওইখানটা দক্ষিণ চব্বিশ জমি খেয়ে খুঁজতে যাচ্ছে কেন?
2014-তে ও যখন জেতে ও কিন্তু হেরে গেছিল, 400টা বুথে ছাপ্পা মারে। আমি আপনাকে সেই সময় ইলেকশন কমিশনে যে কমপ্লেন লেটার আমি পাঠিয়ে দিতে পারি। এবং 400 বুথে ছাপ্পা মেরেও মাত্র 71,000 ভোটে জিতেছিল। যেত সিপিএম, ডক্টর হাসনাতই জিততেন, ভালো লোক ছিলেন। আমি থার্ড, বিজেপি তো বড় ছিল না তখন। সেই পরিস্থিতিতে আমি প্রায় 17% মতো নাম্বার ভোট পেয়েছিলাম 2014-তে, যেখানে আমার পাশে মথুরাপুর পেয়েছিল 5.23%, জয়নগর পেয়েছিল 9%, আপনার যাদবপুর পেয়েছিল 9 পয়েন্ট সামথিং। ডায়মন্ড হচ্ছে এমন একটা কেন্দ্র ছিল যে কেন্দ্র 15 বছর ধরে কোনো বিজেপি প্রতীক ছিল না, 95 সাল থেকে 2009। কারণ বিজেপির সঙ্গে তৃণমূলের নেগোসিয়েশনে ডায়মন্ডকে ছেড়ে দেওয়া হতো। তাই? হ্যাঁ, জয়নগর বিজেপি থাকতো, বাকিগুলো তৃণমূলে। ন্যাচুরালি পদ্মফুলটা লোকের ভুজে। আমি যখন 9 দাঁড়ানোর পর 10-এ আমি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট করলেন মাননীয় রাহুলদা, তখন প্রেসিডেন্ট ছিল। সেই পরিস্থিতিতে আমি বিএমএস এর কেউ না হয়েও আমি দেখলাম একদিন আমার লিগাল সেল ওখানে বসে আছে, দুজন ভাই হলো। দক্ষিণ চব্বিশ লোকেদের বেশি পয়সা যায় কিসে জানেন? মদে এবং উকিলের পিছনে। আলিপুর কোর্টের উকিলরা দক্ষিণ চব্বিশ লোকেদের পয়সাতে চলে, কারণ জমি জায়গা নিয়ে এরা ঘরে ঘরে ঝগড়া করে, ভাই ভাই ঝগড়া করে। আমার কাছে একদিন দুটো ভাই এলো, তার একটা পুকুর, তার বয়ার দাম হবে 50,000 60,000 টাকা। সেই জমিটা নিয়ে তার অলরেডি প্রত্যেকে 1 লাখ টাকা করে খরচা করেছে, 1.5-2 লাখ টাকা। আমি বসে মিটিয়ে দিলাম, মানে কত টাকা ইনকাম করো? না, আমরা 80 টাকা করে পাই, প্লাইউড কোম্পানিতে কাজ করে, গ্রিন প্লাই। মানে 80 টাকা 8 ঘন্টা, ঘন্টায় 10 টাকা হয় নাকি? বলে হ্যাঁ দাদা। আমি 4 মাস স্টাডি করেছি, আমার তখন চশমা ছিল না। কখন যে ভোর হয়ে যেত, ওই সামনের বাড়ির সামনে ওই রাস্তা দিয়ে ওই ডিজেল অটোর ভ্যাটভ্যাটানি আওয়াজে আরে ভোর হয়ে গেল। আমি এত স্টাডি করেছি লেবার অ্যাক্টের উপর, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, কারণ আমি যে কোনো জিনিস আমি খুব স্টাডি করি। এই যে এগুলো দেখছি না, আমি যে করাপশনগুলো দেখি, আমার দেখবেন সব কিছু কমপ্লিট করা, কাউকে খাটতে হবে না। তারপর আমি শুরু করলাম মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। যে শ্রমিক দরদি গরিব দরদি সিপিএম, ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1946 ডায়মন্ড হারবার রোডের কোনো ফ্যাক্টরিতে ছিল না। কমিউনিস্টরা যে কীভাবে মানুষকে ঠকিয়েছে একটা আলাদা এপিসোড হয়ে যায়। আমার মুভমেন্টের ফলে শুরু হলো মিনিমাম ওয়েজেস, ইএসআই, আপনার পিএফ। কোনো ফ্যাক্টরিতে তো বিজেপি লোক ছিল না, কারণ বিজেপি ছিলই না, তো থাকবে কি বিজেপি লোক? সব ছিল তৃণমূলের আর সিপিএম সিপিএমের, তারপর তৃণমূলের। যেহেতু 98 সালে তৃণমূল ওখানটায় পঞ্চায়েত জেলা পরিষদ দখল করেছিল, ওই জন্য তৃণমূলের লোক। 2014-তে আপনি না, আমি আপনাকে এটা জানাচ্ছি, বেশি আর সময় নেব না। এই প্রথম শুরু হল লেবার মুভমেন্ট, যে টোটাল ফ্যাক্টরিগুলো বিএমএস এর নাম করে সব দখল করে নিয়েছিল অজিত দাস বাবু। 42টা ফ্যাক্টরি দখল করেছিল, প্রত্যেকটা মিনিমাম ওয়েজেস চালু করেছিলাম মদন মিত্র, সোনালী গুহ, দিলীপ মণ্ডল, সকলের কাছ থেকে। ফ্যাক্টরি দখলের সময় আমার এগেন্স্ট 8-9টা কেস করা হয়। আমি জীবনে কাউকে চরমাইনি, আমি এথিক্স মেনটেন করি, আমি মনে করি পেন ইজ মাইটার দ্যান শোর্ট, তাগুলো করা হয়। সেক্ষেত্রে অনেক কিছু করার পরও তবু আমরা সব কিছু করতে পেরেছি। 11, 12, 13, 2014-তে যখন আমাকে লোকসভায় আবার দাঁড় করানো হলো, আমি তখন বিএমএস সাথে সব ফ্যাক্টরি দিয়ে আমি চলে এলাম। আমি চলে আসার সময় সমস্ত ফ্যাক্টরিতে আবার তৃণমূল দখল করেনি। 2014-তে যখনই এলো অভিষেক ব্যানার্জি, 400 যে বুথের মধ্যে তার মধ্যে 48টা ছিল হচ্ছে দিলীপ মণ্ডলের এরিয়ায়। ওইখানটাই 48টা বুথে ও নিয়ার আবার প্রায় 60,000 ভোট ছাপ্পা মারে। অভিষেক ব্যানার্জি জিতেছিল 71,000 ভোটে। যদি আপনি 36,000 ভোট টেনে নেন, অটোমেটিক্যালি হেরে যায়। আজকে দিলীপ মণ্ডল যে পিসি টানছে, ওই ভাইরাসটাকে ঢোকানোর জন্য অন্যতম কাণ্ডারি হচ্ছে ও। এই 2014-তে আসার পর ভোটে জেতার পর কিন্তু অভিষেকের কোনো উপদ্রব ছিল না, ছোটকো চাটকা সব ছিল। 15 গেল, 16 গেল, ওর অ্যাক্সিডেন্ট হলো। 6 মাস পরেও একটা ঐতিহাসিক র্যালি করে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে।
মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত 4টি জেলা থেকে প্রায় 70 থেকে 75 কোটি টাকা খরচা করে প্রায় 400 গেট, বড় বড় ওভারহেড গেট করে ওইটা এসে র্যালি করে, মনে করে দেখুন বা গুগলসে সার্চ করে নেবেন। যখন ও মিটিং, তখন ওর অফিসের মধ্যে মিটিং করছে, আমার তো মোল ঢোকানো আছে ওদের মধ্যে, ওরা যেমন আমাদের মধ্যে ঢুকেছে। কারণ দেখুন, আপনি রাজ করতে হলে আপনি বিরোধী, এটা এটা পূর্বে রাজনীতির কথা, আপনাকে গুপ্তচর ঢোকাতেই হবে। আমি জেনে গেলাম জোর হয়েছে, আমি ইচ্ছে করে কিন্তু 2 তারিখে আমি আগে থেকেই, কারণ ওরা তখন এসডিওর কাছে পারমিশন নিয়ে যায়, আমি করতে পারতাম, এসডিও দিতে বাধ্য হতো, কারণ তখন প্রশাসনটা কবজা করতে পারেনি। আর আমার তো আইএস আইপিএস থেকে আরম্ভ করে যখন গো14 তখন থেকে আমার সঙ্গে সকলে ভালো রিলেশন। আমি একটা এথিক্স মেনটেন করি। আমি বললাম ঠিক আছে, আমি পরের সপ্তাহ করবো বলে দিলীপ দাকে ফোন করলাম, দিতে বলে পারবে, আমি ওর থেকে ডবল লোক করবো বলে 9 তারিখে আমি পারমিশন করে নিলাম। আমাদের তো অত পয়সা করি নেই, অফিসার যা করে ওই স্টেজটাকেই আমরা কিছু করলাম, স্টেজটা করতে হতো লাগতো 10 লাখ টাকা, আমরা দিলাম 2 লাখ টাকা। মাইকটা করতে হতো লাগতো 3 লাখ টাকা, ওদেরকে দিলাম 1.5 লাখ টাকা। এরকম 10.5 লাখ টাকা খরচা করলাম, ও করেছে 70-75 কোটি টাকা। ওখানকার ডিআইও চক্রবর্তী বাবু, যাকে পরে ও জঙ্গলমহল, সেই রিপোর্ট দিল অভিজিৎ দাস ববি মিটিং হচ্ছে 23,000 লোক। আর তখন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তখন 17 সালে কোনো মিটিং হতো না বড় বিজেপির, গুগল সার্চ করে দেখে নেবেন। অভিষেক ব্যানার্জির 12,000 লোক হয়নি, মাঠ পুরো ফাঁকা ছিল। ও বেরিয়ে রেখেছিল, যেহেতু সরকারি অফিসার বাড়িয়ে রেখেছিল। ওই রিপোর্ট মমতার কাছে পৌঁছতো, মমতাকে ঝাড় দেয়। এরপর শুরু হয় ডায়মন্ড মডেল। ডায়মন্ড মডেল 2014-15-16 নয়, শুরু হলো 2017 সালের এপ্রিল মাসের পর থেকে। ফার্স্ট এক্সপিরিয়েন্স ডায়মন্ড মডেলে শুরু হলো পূজালী পুরসভা, কোটেশ্বর রাও তখন এসপি, আজকে যিনি এসপি আছেন বর্ধন, উনি ছিলেন অ্যাডিশনাল এসপি। অ্যাডিশনাল এসপি কিছু করার ছিল না, উনি ভালো অফিসার, কিন্তু কোটেশ্বর রাও পুরো আমার সঙ্গে পুরো জালিয়াতি করলো। আমি তাকে 7 দিন আগে বলছি পার্ক সার্কাস, মেটিয়া ব্রুজ থেকে এই সমস্ত ক্রিমিনাল আসবে, এইখান থেকে ঢুকবে। হ্যাঁ দেখছি কোনো চিন্তা করবেন না। পূজালী পুরসভায় 16টার মধ্যে 11টা আসে, আমি কিন্তু অর্গানাইজার হিসেবে খুব একটা খারাপ নয়, পুরো দখল করে নিতাম পূজালী পুরসভা। বিজেপির প্রথম পূজালী পুরসভা দখল হতো। আমার ভাগ্য খুব খারাপ, অভিষেকের মতো অভিশাপ এই সঙ্গে আমাকে লড়তে হয়েছে। সমস্ত ওরা ছাপ্পা মেরে দখল করে নিল, আমারও স্ট্রেংথ কম ছিল না। পুলিশ চুপচাপ দাঁড়িয়েছে, সমস্ত জায়গায় মারধর করে, বোম করে, আপনার টিভিতে দেখে নেবেন তখন কিভাবে টিভি কভারেজ করেছিল পূজালী পুরসভা। গুলি চালিয়েছে, বোম মেরেছে, র্যান্ডাম ভাবে ছত্রভঙ্গ করেও সব দখল করে নিল। আমি যখন এই অবস্থা, আমার তখন নির্দেশ গেল, সার্বিনা দাতা দাঁতকর্মী যত ইভিএম মেশিন অর্ডার করেছে সব ভেঙে দেয়। ভারতবর্ষের বুকে আমি একটা ইতিহাস তৈরি করেছিলাম, এই জন্য আমার কেসও হয়েছিল। কেস ফেস আমি ভয় পাই না। প্রথম ইভিএম মেশিন যেখানে ছাপা হবে, ইভিএম মেশিন ভেঙে দাও। 2টো ইভিএম মেশিন অন রেকর্ডে আপনাদের বলছি, 2টো ইভিএম মেশিন ভেঙে দেওয়া হলো, বাকিগুলো সঙ্গে পুলিশ গার্ড দিয়ে দিল। পরে আবার ভোট হলো, 2টোতেই বিজেপি জিতে গেল। আমি তো জানি যে আমাদের 11খানা সলিড, আরো 5টার মধ্যে আর 1-2টো জিততে পারে। সেই দুজনকে নিয়ে দিলীপ দার সঙ্গে বৈঠক করে দিলাম যে পুরসভাতে আমাদের বিজেপি দখলে থাকার কথা। দেখুন কি অবস্থা, দুজনের বাড়িতে র্যান্ডম মারলো, তাদের বাড়ির লোককে পুলিশ তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গিয়ে বন্ডে করে যে তৃণমূলে জয়েন করতে হবে, চুপচাপ দেখতে হলো, কিচ্ছু করা গেল না। কারোর সাহায্য পাইনি আমি, কেউ বলতে পারবে না বিজেপির যে আমাকে কেউ সাহায্য করছে। আমি জেলা সভাপতি অসহায় আমাদের কর্মীগুলোকে নিয়ে আমাকে ভুগত। তারপর শুরু হলো অপারেশন ডায়মন্ডের ফার্স্ট স্টেপ, ববিকে ঘেরাও করতে হবে। এত জায়গা থাকতে অভিষেক ব্যানার্জি আমতলার উপর আমাকে ক্রস করতে দেবে না। এখন ওই দিকটা আমি যেহেতু আরএসএস এর কাজ করি, সাউথের দিকটা যেতে দেবে না। আমার বাড়ি আমতলাতে, রাতারাতি একটা বেকারি পুড়িয়ে দেওয়া হলো। বেকারিতে 40-42 জন মুসলিম লোক কাজ করতো, গরিব তারা। আর শ্রমিকদের জন্য তো যে যা ধর্মের হোক, যে আপনি সেঞ্চুরি প্রাইভেটে গিয়ে দেখবেন মুসলিমরা বলবে আল্লাহ ববিতাকে পাঠিয়েছে, খ্রিস্টানরা বলবে ঈশ্বর ববিতাকে। আজকে আমার জন্য তারা করে খেতে পারছে, তারাই বলে, আমি বলি। তো সেখানে তাদেরকে হদিশার হলো না, কোনো মিডিয়া খবর করলো না যে একটা বেকারি কি করে রাতারাতি পুড়ে গেল। সেই জমিটা লিভস অ্যান্ড বাউন্ডসের নামে অধিগ্রহণ করা হলো। সেই জমিতে হলো এমপি অফিস, যেটা আমার বাড়ি থেকে 300 মিটার দূরে, যেখানে অত বড় মোটা ডায়মন্ড হারবার, যেখানে একজনের কাছে 3000 পুলিশ থেকে একটা সব থেকে পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যারাভান যার জন্য আছে, তার ওই গলিতে ঢোকা মানে তো তার যানজট হওয়া, তারও অসুবিধা, শুধুমাত্র আমাকে চেক করার জন্য। এবার কি হলো,
যাকে এখন এনআইএ ধরেছে, সে তার ক্রিমিনাল নিয়ে ওখানে রাখতো। পুলিশ প্রহরায় ক্রিমিনাল। আমি যখন গাড়ি নিয়ে বেরোতাম, আমাকে এরকম করে জামা তুলে দেখাতো চেম্বার। ওরা ভেবেছিল আমি ভয়ে, মেশিন দেখাতো সব কথা ছেলেরা, ওরা জানতো না যে আমি হচ্ছে হার্ড কোর স্বয়ংসেবক। আমাকে সোট দিয়ে কোচালেও আমি 1 ফুট এদিকে ওদিকে হতে হবে। আর ওরাও জানতো যে এখানে যদি ববিকে অ্যাটাক করি তাহলে আমাদের পার্টি অফিস সময় জ্বালিয়ে দেবে পাবলিক। কারণ আমার এই যে ছাপ্পা ভোট করলো না 7 লাখ, একটা লোক তার এমপি পার্টি অফিস, সে প্রতিদিন আসে, সে সকাল 7টা থেকে বসে ফোন অপারেট করছে, তো ওইখানে যে 600-700 ভোটার, তা তো তাকে জেতানো উচিত। যেখানে ভোট গণনার সময় 150 থেকে 200 গুলিয়েছে, সেই বুথটাও আমি 119 ভোটে জিতেছি ওর এমপি অফিসে। পাতের একটা দানা টিপলে যেমন বোঝায়, বুঝতে পারছেন তো অফিসে কেমন পপুলারিটি। এবারে ওরা দেখলো যে ওখানে অ্যাটাক করতে পারবে না, অ্যাটাক করলো ডায়মন্ড কপারেটে। যে অ্যাটাকের ছবিগুলো আপনারা দেখেছিলেন নিশ্চয়ই, প্রত্যেক মিডিয়া, কিন্তু মিডিয়া বন্ধুরা সেদিন পুরো কভার করেছিল। আমার যখন জ্ঞান ফিরে এসেছিল তখন এই সেই সময়টা আমরা দেখেছি, সেই নির্বাচনের সময়টা মেয়েরে একদম, আমি তো পুরো এই অবস্থা, গাড়ি কিচ্ছু রাখিনি। ওরা হয়েছে আমি মরে গেছি, তারপর চলে গেল। আমার পুরো এই কোমর থেকে নিচ অব্দি লিগামেন্ট পুরো চোট। আমার এই পায়ে 13টা সেলাই হয়েছিল, পায়ে প্লেট। আমার স্পাইনাল কর্ডে ফ্র্যাকচার, মেরুদণ্ডে চির খেলেও মেরুদণ্ড কিন্তু সোজা আছে, ব্যাকে নেই। এটা হচ্ছে 2018 ঘটনা। অথচ 2018 জানুয়ারি মাসে এডিজি ল অ্যান্ড অর্ডার এসপি ডায়মন্ডকে নির্দেশ দিয়েছিল যে অভিজিৎ দাসের রিস্ক আছে, কারণ ওদের গোয়েন্দা দপ্তর থেকে এসছিল, ওনার জন্য সিকিউরিটির ব্যবস্থা করো। সেই চিঠিও আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু স্টেট গভর্নমেন্ট কিছু করেনি। আমার অ্যাটাকের পরে 4 মাস পরে তারপর আমার সেন্ট্রাল সিকিউরিটি আসে, সেন্ট্রাল ল্যাবের রিপোর্টের ভিত্তিতে। তো এই হচ্ছে ডায়মন্ড মডেলের শুরু। এবং পঞ্চায়েত ভোট ওরা আমাকে করতে দেয়নি। আমার বাড়ি অ্যাটাক করে, 250-300 সোর্ড নিয়ে। আমাদের যে তখন তো কোথাও অফিস ঘর দিচ্ছিল না, তা আমার দিদির একটা 4 তলা বিল্ডিং হতে, সঙ্গে অনেক ট্রেনিং ফ্রেনিং হয়েছে, তো ওইটাই নিয়েছিলাম। তো দিদিকে বললাম, দিদি এটা পার্টি ভাড়া চাইছে, বলে তুই অন্য জায়গায় দেখ, এত তোর অভাব হয়ে গেছে, তোদের যে পার্টির কাছ থেকে ভাড়া নিতে হবে। 5 বছর দিদি পুরো বিল্ডিংটা দিয়ে দিচ্ছিল, ওইটাই পার্টি অফিস ছিল। তো ওর থেকে 30 মিটার দূরে আমাদের দোতলা বিল্ডিং। তা পঞ্চায়েতের নমিনেশন করতে দেবে না। 2018 সালে ডায়মন্ড হারবার হচ্ছে একমাত্র লোকসভা যে লোকসভায় নমিনেশন করতে দেওয়া হয়নি, মিডিয়া হাইলাইটস করেনি। কারণ সমস্ত সাংবাদিকদের বলে দিয়েছিল, এটা যদি তোরা উপরে পাঠাস তোদের সব বডি পড়ে যাবে, তোদের বউরা বিধবা হবে। ডায়মন্ড হারবার লোকসভায় কোনো একটাও যেন ওপেন রাস্তায়, ভিডিও আমি পাঠিয়ে দেবো আপনাকে, ওপেন রাস্তায় সোর্ড পিস্তল, আমার বাড়ি যদি অ্যাটাক করে 2টো কার্বাইন হাতে, সাগর মস্তান দিলীপ মন্ডলের রাইট হ্যান্ড, 2টো কার্বাইনে পেটও মারছে আর এ করছে। ওদেরও তো ভয় ছিল আমার, আমি তো, যার ফলে একদম ভেতরে এন্ট্রি করতে পারিনি, জানি যে ফিরে যাবে না, এরকম ব্যাপার আর কি। এবার ওই যে রাস্তার উপরে, মানে একই রাস্তার উপরে, এইদিকে হচ্ছে আমাদের পার্টি অফিস, এইদিকে হচ্ছে আমাদের বিল্ডিং। এবার রাস্তার উপর তো ক্রিমিনাল দেখে তাদের হাতে সোর্ড, সূর্যের আলোতে চকচক করছে, তো বাইক বাহিনী। মামার মা ভয়ে ভেবেছে আমাকে মেরেই দেবে। মা ভয়ে ওয়াশরুমে চলে, ওয়াশরুমে গিয়ে পড়ে যায়, উত্তেজনা অবস্থা। পড়ে গিয়ে মার স্পাইনাল কর্ডে চোট লাগে, 6 মাস বেড রিডেন অবস্থা, মা মারা যায়। আমি 1 মাস শুধু কেঁদেছিলাম। কেশবজি আর দিলীপ দা আমাকে এসে বলে, তোমাকে লড়তে হবে, নামো, কাঁদলে হবে না, প্রতিশোধ নিতে হবে। তারপর আমি ফিরে এসে অফিসের কোথায় কোথায় সম্পত্তি, কোথায় ও নেটওয়ার্ক, আমি 6 মাস ইনভেস্টিগেশন করি। এনামুলকে যে দেখছেন না, পুরো অপারেশন ছিল, এনামুল যে এখতিয়ার জেলে রয়েছে, পুরো অপারেশন আমাদের। আমি সকলকে জানাতাম না, আমাদের সঙ্গে 2-3 জন প্রচারক ছাড়া বাকিরা কেউ আমার অপারেশন সম্পর্কে জানতো না। এবারে যখন এনামুল হককে অ্যারেস্ট করা হয়, তখন দিল্লি থেকে আমি, রাকেশ আস্তানা ছিল স্পেশাল ডিরেক্টর, ওনাকে উনেখান থেকে এসপি কোচির সিবিআই এসপি সিয়াস আমাকে ফোন করলেন যে এখানে আসছেন আব্দুল হামিদ বলে একজন অফিসার, ভালো অফিসার সিবিআই। উনি এলেন, একটা 3 স্টার হোটেলে বসলাম, সব পুরো আপনার এর সব দিয়ে দিলাম এনামুলকে তুলে নিয়ে ওরা চলে গেল, এখন তিয়ার জেলে আছে। তো ওই গো স্মাগলিংয়ের ওর একটা, আমি কিন্তু জেলা সভাপতি, ভালো করে চিন্তা করুন, আমাকে পুরো ওয়েস্ট বেঙ্গলের জাতীয়তা বিরোধী যে সমস্ত কার্যকলাপ, তার উপর আমাকে করতে হচ্ছে।
যখন আপনার মনে হচ্ছে খাগড়াগড় ব্লাস্ট 2015 তার 6 মাস পরে জাভেদ খানের নার্সিংহোম থেকে 6 জনকে মালদা ব্লাস্টে অ্যারেস্ট করা হয়েছিল। এটা এনআইএর বিক্রম খালাটাকে দিয়ে আমি করিয়েছিলাম অপারেশন। পঞ্চায়েতের ওইটার পরে আমি প্রচন্ড তখন রিভেঞ্জ নিতে চেয়েছিলাম, কিন্তু আমার তো আর্মস নেই, আমার তো ফাইন্যান্স নেই, আমি তো নিজেই ভ্যাগাবান। তাহলে আমি দেখতে পেলাম যে অভিষেকের কোথায় কোথায় লুফলসগুলো আছে। আমারই ক্লাসমেট ছিল, সেই ইউজিসি টপ র্যাঙ্কে আছে, সে আমাকে তথ্য দিল, আমার নেটওয়ার্কটা আমি কাজে লাগালাম। আর মোটামুটি সিবিআই, ইডি, এনআইএ সমস্ত জায়গায় আমাকে সকলে ভালোবাসে, একটা আলাদা আমার রিলেশন বিল্ড আপ আছে সকলের সঙ্গে। তা তখন বললো যে অভিষেকের এমবিএটা হচ্ছে আনরেকগনাইজড ইউনিভার্সিটির, কারণ আপনি উচ্চ মাধ্যমিক 3 বছর হতে এমবিএ করতে পারবেন না, আর ওইটার তো পুরো আনরেকগনাইজড সব ইউজিসি সব সার্কুলার দিয়ে। আমি তখন রাজ্যের 2-1জনকে বললাম, তারা বললো না আমরা অভিষেকের বিরুদ্ধে করতে পারবো না, সব ভয় লাগে তাদের, তখন কিছু করার নেই, অভিষেক যেরকম দণ্ডবান ছিল ওদের জায়গায় আমি হয়তো করতাম, আমি তো একদম ডেসপায়ার্ড তখন। আমি গিয়ে এটাকে কমপ্লেন করলাম, বিভিন্ন দপ্তরে পাঠানো, ওর কাছে খবর পৌঁছে গেলো। এটা করেছিলাম আমি 8ই ডিসেম্বর 2018, যে অভিষেকের এমবিএটা টোটাল পাস আমি ইলেকশন কমিশনে দিলাম, যে ওর এমপি পদ থেকে ও এমবি লিখেছে, এটাকে নিয়ে করা হোক। আমি কেস করবো বলে সব প্রিপারেশন নিয়েছিলাম। ঠিক তার 13 দিনের মাথায় অ্যাটাক করলো। এই অ্যাটাকের পিছনে সুমিত রায় 2 দিন আগে গিয়ে মিটিং করে একটা, যে সুমিত রায়কে খোঁজা হচ্ছে। সেই মিটিংয়ে ছিল অ্যাকচুয়ালি এখন জাহাঙ্গীর শামীমের নাম করছেন, তখন কিন্তু মেইন ছিল হচ্ছে মেহবুব গায়েন, আর নাম আপনি বলেছেন না, হ্যাঁ মেহবুব গায়েন, আর হচ্ছে গৌতম অধিকারী। তো গৌতম অধিকারী, মেহবুব গায়েন, শামীম, জাহাঙ্গীরকে নিয়ে সুমিত রায় মিটিং করে। স্পটে ছিল মেহবুব গায়েন, রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল, আর এখানে ছিল গৌতম অধিকারী, পুরো ক্রিমিনাল নিয়ে যখন আমাকে অ্যাটাক করে। আর জাহাঙ্গীর শামীম চালাক। পরে গৌতম অধিকারী আমাদের একজন বিজেপির একজনকে বলছে ববিদার কাছে গিয়ে ক্ষমা চাইব, নাহলে ববিদা আমাকে মেরে ফেলে দেবে। তো আমাদেরও তো আছে সব দোকলা অনেক, সে স্পিকার ফোনে আমি বুঝতে পারছি, স্পিকার হলে এই হয় ববিদা গৌতম গিয়ে তোমার কাছে ক্ষমা চাইবে, বলছে যে আমি জাহাঙ্গীর শামীম ওকে ফাঁসিয়ে দিয়েছি, ওরা কেউ ছিল না, হ্যাঁ গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইবে। আমি বলি কেন, আমি ওকে মারবো কেন, আমি ক্যান্টি সোশ্যাল, আমি ওরকম নয়। আর আমার কারোর প্রতি রাগ নেই, আমার একমাত্র রাগ হচ্ছে ওই অভিষেক আর সুমিতের। তো এই 4 জনের প্ল্যান করলো, তারপর আমাকে অ্যাটাক করে আজকে আমি পঙ্গু, কারো সাহায্য ছাড়া উঠতে পারি না। আমি খুব ফিট টেস্ট মানে পার্সন ছিলাম, আমি যে সব থেকে পায়ে হাঁটা পারতি আর কি, সকালে 14 কিলোমিটার, বিকালবেলা সন্ধ্যাবেলায় 17 কিলো, এইরকম সব আমি পায়ে হেঁটে, কারণ সমস্ত দেয়াল ফেয়াল সব অভিষেক কবজা করে নিয়েছিল তখন 2014-তে। তো ডায়মন্ড মডেলের এই যে 2018-তে পঞ্চায়েত থেকে শুরু করলো, ওরা যে হারে অত্যাচার করেছে, 17, 18, 19 বাইরের পৃথিবীকে জানতে দেয়নি। এবার প্ল্যান মাফিক এমন করে দিল, রটিয়ে দিল অভিষেক আমাদেরই দলের লোকদের। আর আমাদের জানেন তো সব জায়গায় তো ভিখারি ভর্তি, রাজনীতি তো রাজনীতি। রাজা কোথায়, বেশিরভাগই দেখবেন ভিখারি। গরিব আর ভিখারির মধ্যে তফাৎ আছে। গরিব লোকেরা ডাল খাবে, ভাত খাবে, মাথা উঁচু করে থাকবে। ভিখারিদের আপনার 1000 কোটি টাকার মালিক হোক, হাত পা বেঁধে দেবেন, ড্রেনেতে 50 টাকা থাকলে জিপ দিয়ে তুলবে। তা রাজনীতিতে ভিখারির অভাব নেই। সেই ভিখারি লোকগুলোকে পাকড়ায় করলো জেলার মধ্যে, করে দিয়ে তাদের টাকা দিয়ে বললো চারিদিকে রটাবি, ববির সঙ্গে অভিষেকের নেক্সাস আছে। এবং এইটা সোজা গেল সেন্ট্রাল আইবির অফিসাররা আমাকে যে সিকিউরিটি দেওয়ার সময় বলছে, আপনি জানেন 3 বছর ধরে আমাদেরকে শুনতে হচ্ছে আপনার সঙ্গে অভিষেকের নেক্সাস। এইটা পুরো একদম উপর অব্দি পৌঁছে দেওয়া হয়েছে। এত সুন্দর মার্কেটিং করেছে অভিষেক ব্যানার্জি, যে ববি প্রতি মাসে আমার কাছ থেকে 10 লাখ করে নেয়, ববির সঙ্গে আমার নেক্সাস আছে। এবং বাধ্য হলো সেই চাপের ফলে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। আমাকে সরানোর জন্য আমার জেলাটাকে ভাঙা হলো, যেন মেদিনীপুর ভাঙা হলো না, দক্ষিণ চব্বিশ পরগনা অন্য পূর্বটা ভাঙা হলো না। আমি তো দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমে ছিলাম, পূর্বতেও ছিলাম, 2টো লোকসভা, ওইটাকে ভাঙা হলো না। মুর্শিদাবাদের মতো বড় জেলাকে ভাঙা হলো না। এই কারণ চাপ আসছে, ববির সঙ্গে অভিষেকের আছে, বুঝলেন তো। আর আমাদের তো রাজনীতিতে অত ইনভেস্টিগেশন করার মতো কারোর টাইম নেই, বেশিরভাগই কান পাতলা। আমাকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে আমাকে নবদ্বীপ জোনে পাঠিয়ে দিল। প্রচণ্ড দুঃখ পেয়েছিলাম, কারণ আমি আমেরিকাও যাইনি। মা যখন বলেছিল এমএসসি পাওয়ার সময় আমেরিকায় যেতে, আমি বললাম আমি যদি চলে যাই, দক্ষিণ চব্বিশ হিন্দুদের বাঁচানোর কেউ থাকবে না মা, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। সেখান থেকে আমাকে যখন ওইদিকে পাঠিয়ে দেওয়া হলো, এখন দেখুন আমরা তো বড়, আমরা তো কাঁদতে পারি না, কিন্তু ভেতরের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়েছিল। তারপর ওখানে গিয়ে আমার পপুলারিটি খুব বেড়েছিল, ওখানকার সকলে আমাকে এমএলএ থেকে আরম্ভ করে সমস্ত কার্যকর্তা ভালোবাসে। তার ওখান থেকে রেলওয়ে বোর্ডে গেলাম, আবার 24-এ আমার এই প্রার্থী হওয়া। কিন্তু আমি চলে যাওয়ার পর ঢোড়া শব্দের কাঁধে মারে,
যে মারে ঢোড়া সাহেবকে, তো ন্যাচারালি অর্গানাইজেশন অনেক উইক হয়ে গেল এবং সন্ত্রাসও কমে গেল, যার ফলে ইনসিডেন্টও কম। এমন একটা মিডিয়ার মাধ্যমে আপনাদের মনে করানো হচ্ছে যেন 21 সালের পরে সন্ত্রাস হচ্ছে। অন্য জায়গায় 21 সালের পরে সন্ত্রাস হলো, ডায়মন্ডের সন্ত্রাস হচ্ছে 17 সালের এপ্রিল মাসের পর থেকে। ঠিক। 24-এ আপনাকে আবার প্রার্থী করা হলো। 24-এ কি আপনি প্রার্থী হয়েছিল? 24-এ আমি পাই। আবার প্রার্থী হলেন। ভারতবর্ষের সব থেকে শেষ নাম হচ্ছে আমার অভিজিৎ দাস ববি, মাত্র 1 মাস টাইম পেয়েছিলাম। হ্যাঁ, কেন ওখানে কি প্রার্থী পাওয়া যাচ্ছিল না? আমি এটা জানি না। আমি নাম ঘোষণা হলো, আমি নমিনেশন যদি, কারণ ওই সময়ের মধ্যে ওই অত বড় সন্ত্রাস, যেখানে একটা ডাস্টবিন তৈরি হয়েছে, অর্গানাইজেশন বলে কিছু নেই। পরবর্তীকালে দেখা হলো আমার দলের প্রচুর লোক ও পারচেস হয়ে রয়েছে, সেসব প্রমাণ সমেত একটা ইন্টারনাল ব্যাপার আমরা উপরে জমা দিয়েছি। সংগঠনে দেখছে তাদের অ্যাক্টিভিটিসগুলো। আর সংগঠন যদি চাঙ্গা থাকতো 1 মাস খুব বেশি সময় নয়, যেখানে অন্যদের 3 মাস করে সময় পেয়েছে। কিন্তু আমি যদি নমিনেশন না করতাম, সংগঠনের দুর্নাম হতো, কারণ একটা নাম ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর। আর আমি যেহেতু পার্টির অনুগত সৈনিক, নাম যখন ডিক্লেয়ার করছি আমি নমিনেশন করতে বাধ্য হয়েছিলাম। তো এইবারে আপনার 24-এর নির্বাচনের 2 বছরের মাথায় এই বছরটা 26-এ সরকারটা বদলে গেল। সরকার বদলে যাওয়ার পরবর্তীতে আপনি মানে চৌঠা মের পর থেকে নানা রকম অভিযোগ, একের পর এক অভিযোগ এবং সরকারিভাবে এই সরকারকে অভিযোগ জানানো, এগুলো আপনি করেছেন। তো চৌঠা মের পর থেকে, ভুল তথ্য। আচ্ছা, আমি জাস্ট আপনার প্রথম এফআইআরটা অভিষেকে দেখাচ্ছি। আমাকে অ্যাটাক করা হয় হচ্ছে 21শে ডিসেম্বর। আমি হসপিটাল থেকে আমি তারপর ইমেল করি ডিসেম্বর 25, 2018। দেখতে পাচ্ছেন, ডিসেম্বর 25, 2008। হ্যাঁ, এইটা রিমাইন্ড লেটার আমি আবার দিই, সেটা হচ্ছে 23 তারিখে, এই 2023-এ। আচ্ছা, এইটা এবারে এফআইআর হলো 26-এ। আপনি যদি বলেন, অনুমতি দেন, একদিন বসুন, আমি আপনার জন্য কুলি ভাড়া করে আমি এনে দেখিয়ে দেবো যে 90 সাল থেকে এনভায়রনমেন্টকে রক্ষার জন্য, এই ইসলামিক অ্যাগ্রেশন থেকে দক্ষিণ এশিয়াকে বাঁচানোর জন্য জাতীয়তা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমার কত কমপ্লেন। মোটামুটি এই ঘরটা মনে হয় ভর্তি হয়ে যাবে, আমার একটা আলাদা ঘর আছে রাখার জন্য। সুতরাং এখন সরকার এসছে বলে তা নয়, আমি সেগুলোকে বার করছি। এই সারদার মাটি কাটা ফাটা, মাটি চুরি, মানে একাধিক জায়গায় যে দুর্নীতির অভিযোগ, তার মধ্যে মাটি পাচার এর অভিযোগটা আছে, লিপস অ্যান্ড বাউন্সের অভিযোগটা আছে। তো এই সবটা মিলিয়ে কত অঙ্কের টাকা হতে পারে মোটামুটি? না, লিপস অ্যান্ড বাউন্সটা আলাদা চ্যাপ্টার। লিপস অ্যান্ড বাউন্সটা আলাদা চ্যাপ্টার। লিপস অ্যান্ড বাউন্সের প্রথম আমি আমতলা মোড়ে, আমি মনে হচ্ছে 2013 সালে আমি প্রথম বক্তব্য রেখেছিলাম। পরে এখনকার, আগে কি হতো, আগে সাংবাদিকতার ক্ষেত্রে কি হতো, ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে একটা ছিল ওয়ার্ড, নোজ ফর দ্য নিউজ, এথিক্স মেনটেন করা হতো। আমার দেখে কষ্ট লাগে, যেহেতু একটা সময় আমি প্রফেশনে ছিলাম, এই নোজ ফর দ্য নিউজ, এই এথিক্সটা মেনটেন করা হয় না। আগে সাংবাদিকরা দুর্নীতি খুঁড়ে বার করতো, তারপর সেটা তদন্ত হতো। আর এখন কোনো গোয়েন্দা সংস্থার খেয়ে একটা তদন্ত করতে গেলে সেইটাই এখন খবর হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, টোটাল ইউটার্ন হয়ে গেছে। আমি চাই সাংবাদিকতা সে পুরনো জায়গায় ফিরে আসুক। এটা জাস্ট একটা উদাহরণ যে আজকে আপনার সারদা, এইটা সারদা গার্ডেনের ছবি, এটা জাস্ট একটা দিঘির, এই দিঘিটার আয়তন মিনিমাম 18 থেকে 20 বিঘা। এই 18 থেকে 20 বিঘার একটা জমি, টোটাল মাটিটা কেটে নিয়ে সেখানে যে প্রায় এইখান দিক দিয়ে প্রায় 70 কোটি টাকা শুধু একটা দিঘি থেকে কাটা হয়েছে মাটি। আপনার একটা মাটির গাড়ি 300 স্কোয়ার ফিট বলে, পান হচ্ছে 220 থেকে 250 স্কোয়ার ফিট, তার দাম হচ্ছে মিনিমাম 5,000 সাড়ে 5,000 টাকা। এবার আপনি কত লক্ষ
কিউবিক ফিট মাটি এখান থেকে তোলা হয়েছে। আমি বোঝাতে পারছি আপনার কথা? এইরকম 21খানা দিঘি রয়েছে সারদার মধ্যে। সারদা চিট ফান্ডের টাকা নিয়ে সারদা এই জমিগুলো কেনা হয়। সুপ্রিম কোর্টের 2014-এ অর্ডার ছিল যে এই জমিগুলো আপনার আদালতের নির্দেশে যে এগুলো ইডির হেফাজতে থাকবে। ইডি সেগুলো হেফাজতে নেয়, ইডির সেই নোটিশ। তাহলে এইখানটা যদি আপনার সেই জমিগুলোকে যদি কেটে বড় বড় যদি এইরকম দিঘি করে, এগুলো কি করে বিক্রি করবে ইডি? এই নিয়ে আমি বহুবার কমপ্লেন করেছি। এই দক্ষিণ এডিএমএল আর এদের বিরুদ্ধে ইনকোয়ারি হওয়া উচিত। সাদ্দামে কম তো কমপ্লেন, সব প্রমাণ আছে আমার কাছে, কিচ্ছু করেনি। তার তৃণমূল সরকারের আমলে আমরা কোনো রাইটস পাইনি, না নিজের ক্ষেত্রে, না এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তো তদন্ত করছিল। কেন্দ্র গোয়েন্দা সংস্থা করছে। দেখুন, এই মনে করুন আমি হিন্দু, আমি একটা চোর, তা আমি যদি চোর হই হিন্দু ধর্মের দুর্নাম করা উচিত না। তাহলে ইডির কোনো অফিসার বা সিবিআইয়ের কোনো অফিসার যদি চুরি করে, তাদের সর্বোচ্চ তো সরকারটা নজর দেওয়ার সম্ভব না, কারণ গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর, তার মধ্যে স্কারসিটি অফ অফিসার্স। কেসের চাপ, কোনো অভিযোগ দাঁড়ালো, অফিসার এলো, সে তদন্ত করলো, তারপর ওটা বান্ডিল পড়ে গেল। সিবিআই ইডির অফিসাররা কম টাকা খায়নি এই তৃণমূল রাজত্বকালে। তাই আমি নিশ্চিত যেসব অফিসাররা ছিল যারা তদন্তকে এইভাবেই করেছে তাদের বিরুদ্ধে এনকোয়ারি হওয়া উচিত। আমি তো কয়েকটা নামে আমি ভিজিলেন্স অলরেডি কমপ্লেনও করেছি। আচ্ছা, তার পার্সোনাল কেউ যদি চোর হয়, কেউ যদি পাপী হয়, তার জন্য আপনি ডিপার্টমেন্টকে কখনো আপনি করতে পারেন না। যেমন অনেক, যেমন সানুবক্স থেকে আমি ধরলাম, তাহলে আপনি যদি গোটা ডিপার্টমেন্টকে প্রশাসনকে করেন, তার প্রশাসনের মনোবল তো নষ্ট হয়ে যাবে। আপনার এখন স্পেসিফিক অভিযোগগুলো কি? খুব স্পেসিফিক পয়েন্ট ওয়াইজ যদি বলতে বলা হয় আপনাকে যে এই 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 বিষয়গুলো হচ্ছে আমার অভিযোগ। না, এর জন্য তো আমরা তো এফআইআর করেছি। এফআইআর যে সমস্ত তথ্য আমরা দিয়েছি সেগুলো হচ্ছে আপনার এফআইআর অলরেডি হয়ে গেছে এবং কয়েকজন অ্যারেস্ট হয়ে গেছে। আপনার আলিপুর কোর্টের জাজ সিডি না দেখে কয়েকজনকে জামিন করে দিয়েছে। আচ্ছা, আবার বেল রিজেকশনের জন্য আবার অ্যাপ্লাই করতে হচ্ছে জাজ কোর্টে। তো আপনার তো ল্যান্ড রিফর্মস অ্যাক্টকে মানেনি, সেকশন 4C4D। আপনার বিএনএস এর কোনো সেকশনকে মানা হয়নি। আপনার প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে পড়বে। কেন? ইডির হেফাজতে থাকা জমি ওরা বিক্রি করে দিয়েছে। কি করে করলো? কোনো মানে ফাঁকা তো পাঁচিল ভেঙে গাড়ি ডাইরেক্ট ঢুকিয়ে দিত। আচ্ছা, আপনাকে সব পরে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, দেখে চমকে যাবেন। আপনার আর্মস অ্যাক্ট, ওদের কাছে তো আর্মস ছিলই। এছাড়া মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট অ্যাক্টে ফেলেছি আমি, যে টোটাল ওরা এই ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টে ফেলা হয়েছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টে ফেলা হয়েছে, আর প্রিভেনশন কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্টেও ফেলা হয়েছে। এছাড়া ওখানকার এমএলএ, সে তো পাবলিক সার্ভেন্ট, ওখানকার যাদের দায়িত্ব ছিল তাদেরও তো পাবলিক সার্ভেন্ট। এই কেসটা অনেক দূর যাবে। যেসব ইডির অফিসারদের পাঠানো হয়েছিল তারাও হয়তো প্রিভেনশন করাপশন অ্যাক্টে পড়বে, ছাড় হবে না কাউকে। কিন্তু টোটাল এই যে সাইফারিং সিস্টেমের মাধ্যমে এই শুধু সারদা থেকে আমি 400 কোটি বলেছিলাম, পরবর্তী হিসাব করে দেখালো 800 থেকে 900 কোটি টাকার মাটি বিক্রি করা হয়েছে। এই টাকাটা তো যার নির্দেশে একটা গাছের পাতা নড়তো না ডায়মন্ডে, সে কি কিছু পায়নি? কিন্তু এটা প্রমাণ করবেন কি করে যে সে কিছু পেয়েছে কি পায়নি? আপনি আমাকে কমিশন দিচ্ছেন, তো আপনাকে যদি ধরা হয় আপনি কি একা মরবেন? আমাকে নিয়েই মরবেন। ঠিক। প্রত্যেকটা মানুষ নিজেকেই বেশি ভালোবাসে, নিজের মা বাবাকেও ভালোবাসে না তো অভিষেক ব্যানার্জি। আমি জাহাঙ্গীর খানের বিষয়ে একটা প্রশ্ন করব যে জাহাঙ্গীর খান প্রথম নির্বাচন হলো, নির্বাচনের পর প্রথম নির্বাচনটা বাতিল হয়ে গেল, তারপরে পুনর্নির্বাচনের দুদিন আগে উনি বললেন যে নির্বাচন থেকে সরে যাচ্ছেন। তারপরে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হলেন, তাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম। তো এই যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ, তা তিনি জেলে থাকাকালীন, তিনি ভেতরে যখন বন্দি, সেই অবস্থায় প্রচুর লোক এসে ঝামেলা করে তাকে ছাড়ানোর জন্য, এই প্রতিপত্তিটা কি করে তৈরি হলো? আমি তো আপনাদের এর আগেও বলেছি মিডিয়াতে। আর এখানে অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে না, এই অভিষেক ব্যানার্জির থেকেও
মমতার থেকে মারাত্মক ছিল আরিজ আফতাব, যে সিইও। এত বড় একটা বদমাশ লোক যে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম তুলিয়েছে। আমি জেলা সভাপতি ছিলাম, আমি খুব খাটতাম। আমার মতন আপনি নিশ্চয় বুঝতে পারছেন, ত্রাণটা যখন ধরেছে আমাকে কত খাটতে হয়েছে। 2,43,000 নাম ছেনে ডুপ্লিকেট বার করে, ইটস নট এ জোক। তো আমি যখন এক একটা বুথ ধরে আমি করতে লাগলাম, শুধু ডায়মন্ডের বুকে তখন আমি প্রায় 6,500 নাম জমা দিয়েছিলাম, যেগুলো ডুপ্লিকেট না। ক্যানিং এর ভোটার লিস্টে আছে, অথচ ডায়মন্ডও আছে। একটা নামও বাদ দেয়নি এই আরিজ আফতাব। আমার প্রত্যেকটা প্রমাণ আছে, আমি বাজে কথা বলি না, আমি কোনো মিথ্যা কথাও বলি না, আমি একটা এথিক্স মেনটেন করে চলি। তারপর আমি চলে যাওয়ার পর তো ওদের সোনাই সোহাগা হলো। আপনার অভিষেক ব্যানার্জি যে পিএ সুমিত রায়, সে পঞ্চায়েত ইলেকশনকে ওখানে অপারেট করবে বলে এমপি অফিসের বুথের ঠিকানায় সে ভোটার লিস্টে নাম তুলেছিল। এবং এই যে ডুয়েল ভোটার কার্ড জোট ছিল, দ্য পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী, এটা তো অফেন্স, ওর এগেনস্টে এফআইআর করা দরকার ছিল। সম্পূর্ণ বারবার আমি জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, এফআইআর করেনি। তাহলে যে এমপি তার আত্মসহায়ককে দিয়ে ডবল ভোটার কার্ড করে, তাহলে বুঝতে পারছেন তার টেনাসিটিটা কি। প্রচুর পরিমাণে এই যে মানে বাংলাদেশে রোহিঙ্গাকে ফলতাতে স্থান দেওয়া হয়েছে। মাঠের একটা পুরো ফাঁকা মাঠে কয়েক হাজার ওখানটা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম আছে। ওদেরকে যে মুভমেন্ট, ওইটা প্রথম ভিডিও আমি ফ্ল্যাশ করি, আমার ফেসবুক থেকে সব যত চ্যানেল সবাই ডাউনলোড করে তারা ওইটা করেছে, এবং আমাকে আমার কাছ থেকে পার্সোনালি অনেকে নিয়েছে, বড় বড় চ্যানেলগুলো। তো মোস্ট অফ দেম আর রোহিঙ্গাস। আমি 1918 সালে প্রথম রোহিঙ্গাদের বিরুদ্ধে আমি কেস করি। আমাদের জয়ন্তদা আছেন না, হাইকোর্টের বিচারপতি, সরি লয়ার, অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, উনি, এবং আমাদের সুপ্রিম কোর্টের লয়ার আছেন বিজন ঘোষ, এনারা দুজনে মিলে এটা ছিলেন। সুপ্রিম কোর্টের সে কেসটা এখনো পেন্ডিং পড়ে আছে। প্রথম রোহিঙ্গাদের বিরুদ্ধে আমি একটা জেলা সভাপতি, আমার কোনো দরকার ছিল না। আমি ঘুটিয়া শরীফের ভেতরে যে হোসেন শাহ যে বস্তি করেছিল, তার ভেতরে লোক পাঠিয়ে সেখানে ভিডিওগ্রাফি করে সব কিছু করেছে, অনেক খেটেছিলাম। আমি বুঝে গেছিলাম রোহিঙ্গাদের এখানে দাঁড়ানো দরকার। আমি কারোর সাপোর্ট পাইনি। আর এইসব ইস্যু ভাবার মতন লোকের মানে খুব মুশকিল, মানে অনেক পিছিয়ে, তারা অনেক পরে ভাবে। যেমন ডায়মন্ড নিয়ে আপনারা এখন ভাবছেন, যেটা আমরা 10 বছর আগে ভেবেছিলাম, ঠিক সেই রকম আর কি। তো ডায়মন্ড হারবারের এই যে 24-এর নির্বাচনের পরে, এই 26-এর নির্বাচনের পরে, এবারের নির্বাচনের পরে তো সবে 1 মাসের একটু সামান্য বেশি সময় হয়েছে। তো আপনি আপনার চেনা ডায়মন্ড হারবারকে কেমন দেখছেন এখন? লোকে তো নিঃশ্বাস ফেলতেই পারছে, আগে তো নিঃশ্বাস ফেলতেই পারতো না। শুধু আমতলা বিষ্ণুপুরের ওইটুকুনি ছাড়া, কারণ ওখানে আমার যেহেতু দাপট আছে, ওরা জানে যে ছাড়বে না। বাকি ডায়মন্ড হারবারে লোকে নিঃশ্বাস ফেলতে পারতো না। আমি বোঝাতে পারছি আপনাকে। এবং যার জন্য বিরোধী দলের কার্যক্রম ওই বিষ্ণুপুর থানার ওইটুকুনির মধ্যেই হতো, আর কোথাও করতে দিত না। এবং আমি একের পর কেসও করতাম, প্রশাসনের অফিসারদের আমি করতাম, যে কতদিন তোমরা করবে, দেখি চামচাগিরি কতদিন, উঠ দিয়ে আমি খুলে দেবো যেদিন আমার সুযোগ আসবে। মোটামুটি দেখুন, আমাকে বাইরে থেকে অনেকে মনে করে অ্যাংরি পাবে, অ্যাংরি ইমেজ না দেখালে কেউ ভয় পাবে না, কিন্তু আমি ওই রকম নই। বাইরে যেটা দেখতে, ভেতরে খুব সাদা মাঠ। আমি একদম সিম্পল পার্সন, বাট নট অ্যান ইডিয়েট। ইডিয়েট নয় বলে অভিষেকের প্রত্যেকটা জিনিস আমি ধরতে পারছি। শানু বকশিকে নিয়ে খুব আলোচনা হয়েছে, এবং তার সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই সব বিভিন্ন রকম কিছু প্রকাশিত হয়েছে, তাই নিয়ে আলোচনা হয়েছে। একজন WBCS অফিসার কি এরকমভাবে নিযুক্ত হতে পারেন? জিজ্ঞেস করুন, অভিষেক ব্যানার্জি যখন কাস্টডিতে আসবে তখন তাকে জিজ্ঞেস করবে। অভিষেক ব্যানার্জি কাস্টডিতে আসবে? প্রশাসন জানবে। আপনি তো বলে দিচ্ছেন যে অভিষেক ব্যানার্জি যখন কাস্টডিতে আসবে, আমি আসবে। তো অনেক কিছু বলে দিতে। ডায়মন্ডের পাবলিকরা চাই যে অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, জাহাঙ্গীর এদেরকে ওদের হাতে ছেড়ে দিতে। আচ্ছা,
জেলের ভাত কেন নষ্ট করা হবে? না, শানু বকশির বিষয়টা জিজ্ঞাসা করি যে এরম 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 ভাবে কি করে নিযুক্ত হলেন এবং তার কর্মকাণ্ড কি ছিল, কি ভূমিকা ছিল পুরো না, সব তো আমি বলে দিয়েছি আপনাকে। হোয়াটসঅ্যাপ চ্যাট, আমাকে তো টপ টপ অফিসাররা ফোন করছে। তারা এখন দেখুন এক ধাক্কায় শানু বকশি জাহাঙ্গীরের হোয়াটসঅ্যাপ চ্যাট হুম এক্সপোজ করে দেওয়ার ফলে হুম আপনি এটা মানুন আর না মানুন, হুম এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সমস্ত করাপশন নেটওয়ার্ক চলতো অফিসারদের মধ্যে এবং সকলের মধ্যে হুম এক ধাক্কায় বন্ধ হয়ে গেছে। হুম কারণ প্রত্যেকের মধ্যে ভয় এটাই যে আমাদের হোয়াটসঅ্যাপ ববির কাছে পৌঁছে যায়নি তো। হুম এবং একজনের হোয়াটসঅ্যাপ নয়, জাহাঙ্গীরের হোয়াটসঅ্যাপ চ্যাট, শানু বকশির হোয়াটসঅ্যাপ চ্যাট। শানু বকশি তো বড় বড় ডায়ালগ দিল, এগুলো এআই। তারপর একটা এআই যদি হবে, ইউ আর নাথিং বাট এ পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্টকে মানহানি, সম্মান নষ্ট করা, মিথ্যা অভিযোগ আনা, তার কাজে বাধা দেওয়া, এটা কগনিজেবল অফেন্স। তাই এফআইআর করো, তদন্ত হোক, মোবাইল সিজ হোক। ঠিক। আমাদের এই তদন্তের দিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু তার সঙ্গে একটা জিনিসও আমার আরেকটা জিনিসও আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে যে শানু বকশি একটা বাইরে জানিয়ে রাখি, শানু বকশির হাজব্যান্ড যে সামান্য একজন পরিচালক, যে 2 বছর 3 বছরে একটা মাত্র বই করেছে। শানু বকশি দক্ষিণ চব্বিশ পা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতি বছর একটা করে বই। 19শে জুলাই মানে আর একটা বই হবে, আড়ি হলো লাস্টে, বইটার নাম আড়ি। তার অন্তত জলপাইগুড়িতে 14 থেকে 15 কোটি টাকার সম্পত্তি কেনা ফাইল আছে, এখনো বার করেনি, হবে। আর আমি যখন বলছি মানে জানবেন যে নিশ্চিত আমি, কারণ আমি ভুল তথ্য দিই না, ভুল অভিযোগ, আমি একটা প্রিন্সিপাল মেনে চলি। আমি আগে বলছি শানু বকশির এগেনস্টে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবেই হবে। আমি যখন ওকে বলছি যেখানে ছাপা মারছে, ক্যামেরাতে লেন্সে কাদা মাখানো আছে, লিপস্টিক মাখানো আছে, আপনি এগুলো দেখুন, আপনি ফোন রাখুন, কিচ্ছু নেই, আপনি ডিস্টার্ব করবেন না আমাকে, তার এই অক্তি। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এদেরকে তো ধরা হবেই, তোমাকে আমি ছাড়বো না। 2 বছর বাদেই 3 বছর বাদেই লোকসভার নির্বাচন, আপনি কি আবার প্রার্থী হবেন? মহা মুশকিল। বিজেপিকে ওই দল নাকি যে কেউ চাইলেই হলো? একে তৃণমূল পেয়েছেন নাকি যে একজন সুপ্রিমো বলে দিল, বা কংগ্রেসের মতন? কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে এখন তো না হয় রাজ্যের সরকার পাল্টেছে, পরিস্থিতি অনেক বদলেছে, কিন্তু যে সময় রাজ্যের সরকার পাল্টায়নি তার আগে যে দীর্ঘ একটা লড়াই এবং তাতে প্রায় প্রাণ চলে যাওয়ার মতন পরিস্থিতি, কখনো মনে হয়েছে যে না এটা আর করব না এরকম রিস্কের মধ্যে? না, এইরকম কেন? আমি কি এসকেপিস্ট নাকি? কুর্মস্থারক চর্বণম ত্রিভুবন পাটং বলাৎ কিং ভুবন বিজনেশ্বমান রামকৃষ্ণ দাসস্য বয়ম। অর্থাৎ গোটা তারকাকে আমরা চিবিয়ে খেতে পারি, স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনকে উল্টে পাল্টে দিতে পারি। তোমরা আমাদের চেও না, আমরা হচ্ছে রামকৃষ্ণ দাস, ডেডিকেটেড স্বয়ংসেবক। কোনো কিছুতে আমরা পিছোতে পারবো না। যখন ফলতাতে আমাকে আটকালো, সামনের দিকে মহিলা, পিছনে সমস্ত ক্রিমিনাল, প্রত্যেকে ভিডিও দেখবেন, প্রত্যেকে কোমর উঁচু করা। আমাকে একজনই ফোন করেছিল, মাননীয় শুভেন্দু দা, আপনি কোথায় বেরিয়ে আসুন, আপনাকে মেরে দেওয়ার প্ল্যান করছে, ওনার কাছে ইনফরমেশন বোঝা। আরে আমি বেরোবো না, আমি ওদের উপর দিয়ে যাবো। অ্যাডিশনাল এসপি সবাই বলছে, পুরো কমান্ডার সব দাঁড়িয়ে রয়েছে, সমস্ত পারচেজ। তারা বলছে আপনি পিছন দিক দিয়ে এই দিক দিয়ে বেরোন। আমি পেছাবো না, গাড়ি ওই মুখে আছে, ওই মুখে দিয়ে যাবো। এক জায়গায় 1.5 ঘন্টা, আরেক জায়গায় 2.5 ঘন্টা। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন আছে কোনো লোকসভা প্রার্থীকে এভাবে আটকে রেখে দিয়েছে? জেনারেল অবজার্ভ ফোন তোলেনি, পুলিশ অবজার্ভ ফোন তোলেনি, কমান্ড্যান্ট 1.5 ঘন্টা পরে এসছে, প্রহসন চলেছে। কিন্তু বাধ্য হলো আমার যেদের কাছে ওদেরকে হটিয়ে তারপর আমাকে ওদিক দিয়ে সামনে দিয়ে গেছে। তা আমরা পিছনে তাকানোর বা পিছিয়ে যাচ্ছে না। আর মোদিজি তো বলেছেন পিছনে তাকানো যাবে না, সামনের দিকে এগোতে হবে। পিছনে তাকালে এগোনো যাবে না। আর চরৈবতী তো আমাদের মূল মন্ত্র ধ্বনি উপনিষদের, এগিয়ে চলাই আমাদের। তো সংগঠন যা আমাকে দায়িত্ব দেবে সেটা আমরা করবো। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কিং নয়, আমরা কিং মেকার। আমাকে 2021-এ আমাকে মাননীয় শিবপ্রকাশজি আমাকে হজ হাউসদের উল্টো দিকে উনি যে ফ্ল্যাটে রাখতেন, আমাকে গাড়ি করে নিয়ে ববি চলো, আমি তখন নবদ্বীপ জনের দায়িত্বে 8 বার বলেছেন তুমি কোথায় দাঁড়াবে বলো,
তোমাকে মন্ত্রী বানানো হয় 2021 মনে করেছিল বিজেপি আসবে, আরে আমি দাঁড়াবো না বিধানসভায়। বলে কেউ, আমি দাঁড়াবো না। উনি জানেন আমি চা খেতে ভালোবাসি, আমার জন্য ভাবি কে খায়গা, আমি বললাম চা ছাড়া আর কিছু খাই না, আপনি জানেন না। তো আমাকে চা বলেন, উনি একটা কি খাচ্ছিলেন ওনার জন্য নিরামিষ। তো 8 বার বলেছেন, তার মানে ধূর্ত নিকুচি করেছি, আমি পার্টি আর করবো না, আমাকে যত প্রেশার দিলে বলছি বিধানসভা দাঁড়াবো না। তো আমি উঠে দরজা আমার পিছনটা এরকম খামচে ধরলেন, তুমি কি ইতনা জিদ্দি হো, আমি বললাম আমি জেদি। আর মা বলেছিল ছোটবেলায় বাবু পড়াশোনা করে অফিসার তুই RSS করিস না, আমি এই জন্যই করেছি। তা রাজনীতি আসতে আরম্ভ করেছিল, রাজনীতি এসেছি। মানে এই জেদটা কি ডায়মন্ড হারবারে দাঁড়াবো এবং জিতবো? না, আমি কোনোদিন ভাবিনি যে আমাকে দাঁড় করানো হবে। 2019-এ 2 দিন আগে অবধি আমি ছিল যে আমি দাঁড়াবো 19 সালে। হঠাৎ দেখলাম বাইরে থেকে একজনকে এনে দাঁড় করা হলো। ওই সময় আমি অভিষেকে হারিয়ে দিতাম, কারণ সংগঠন আমার হাতের মধ্যে ছিল। তো যাই হোক, ভগবান একটা ডিজাইনে রাখে, সেই ডিজাইনের বাইরে আমরা কেউ না। এই ডিজাইনের মধ্যে অভিষেক শেষ, 12,000 কোটি টাকা থাকা সত্ত্বেও। আর আমার কিছু না থাকা সত্ত্বেও আমি মাথা উঁচু করে রয়েছি। আপনার কি মনে হয় যে তৃণমূল আর দল, আপনি 2029 ভাবছেন কেন? আচ্ছা কেন ভাবছেন না যে ডায়মন্ডের ভোট তার আগে হবে? আচ্ছা, সেটা তো আপনারা বলবেন, সেটা আমরা কি করে জানবো? আপনি কেন ভাববেন না যে 7 লক্ষ ছাপ্পা ভোটে জেতা ওই সাংসদ, তার MP পদটা ক্যান্সেল হবে বিচার ব্যবস্থার রায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বলবেন কিভাবে? সমস্ত EVM মেশিনও যদি ওরা পুড়িয়ে দেয়, যেখানে সুপ্রিম হাইকোর্ট রায় দিয়েছে যে সমস্ত EVM মেশিন সুইচ করতে স্ট্রং রুমে আছে, যদিও তবু আমি বলছি আলিপুরের ঘটনার কথা বলছি, যে বিধানসভার এগুলো পুড়িয়ে দেওয়া হলো। আপনাকে একটা গোপন চিঠি দেখাই। আপনি নিশ্চয়ই জানেন যে 543টা কেন্দ্রের মধ্যে একমাত্র কেন্দ্র যেখানে CSC মানে চিফ ইলেকশন কমিশনার, জ্ঞানেশ কুমারের আগে রাজীব কুমার, এই পুলিশ কমিশনার রাজীব কুমার না, CSC রাজীব কুমার, তিনি ডায়মন্ড হারবার SP রাহুল গোস্বামীকে একটা চিঠি দিয়েছিলেন, সার্টিফাই করেছিলেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। আমি 850 বুথে আমি এখান থেকে ইলেকশন চেয়েছিলাম, কোনো জায়গায় দেয়নি। এবার আমি ইলেকশন কমিশনের গোপন চিঠি আপনাকে পড়াচ্ছি। অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার, সিগনেচার হচ্ছে অ্যাডিশনাল সিওর। চিঠিটা কাকে লিখছে? টু মিস্টার তাকির ইরাম, সিনিয়র ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, ফোকম নেট প্রাইভেট লিমিটেড। এরা কারা? টোটাল ওয়েস্ট বেঙ্গলে 7টা ফেজে ভোট হয়েছিল 2024-এ, 80,000 যে CCTV লাগানো হয়েছিল তার যে ভেন্ডার, তার। I am directed to state that you had been assigned the work of the live streaming, webcasting for more than 80,000 polling stations in West Bengal from 6 a.m. till the end of poll during the Parliament general election 2024, which are conducted in 7 phases, 19/4/2024 to 1st June 2024. 1 জুন 2024 অবধি 7টা ফেজে ভোটটা হয়েছে। তার জন্য সকাল 6টা থেকে টোটাল ওয়েবকাস্টিং ক্যামেরাগুলো ভেন্ডার এরাই ছিল। এবার বলছে we are compelled to send you an email, আমরা তোমাকে একটা ইমেল পাঠিয়েছিলাম on 1st June 2024, date of polling of 7th phase, seeking clarification as to why, কেন more than 1,300 booths were offline on 8:30 a.m. and so many booths were showing offline after 3 p.m. টোটাল ডায়মন্ডের বুথের সংখ্যা হচ্ছে 1859, তার মধ্যে 1300 বুথ সকাল 8টা থেকে অফলাইন, আর বাকিগুলো বিকাল 3:30। আরও অনেক আছে পরপর, আমি আরও 2টো লাইন পড়ছি। ভাইড ইমেল সেন্ট অ্যাট 7:46 p.m, 7:46-এ ওই ভেন্ডার যে ইমেল পাঠিয়েছে অন 1st June 2024, you stated that substances like Vaseline, Fevikwik or toothpaste had been applied on camera lenses and you were facing difficulties, especially in Falta, Diamond Harbour, from elements that might uninstall or damage the cameras. Copy enclosed. প্রত্যেকটা ক্যামেরার উপরে টুথপেস্ট, ভেসলিন
এবং ফেভিকুইক দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ক্যামেরাগুলো ড্যামেজ হয়ে গেছে, ওই জন্য ওয়েবকাস্টিংটা করা যায়। আমি বোঝাতে পারছি আপনাকে। এবং এত কিছু, এটা হচ্ছে কবে 1 জুন, আর 7 জুনে আমাদের সিএসসি আমাদের এসপি রাহুল গোস্বামীকে চিঠি লিখছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ধন্যবাদ। যখন আমি শুনতে পেয়ে গেছি যে প্রিপারেশন নিচ্ছি এর জন্য, ইলেকশন পিটিশনের জন্য, এবং আরও পরপর পুরোটা যদি পড়েন, আমাদের টাইম কম, তার জন্য আমি পড়তে, এই চিঠি আমি দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। এবার বোঝাতে পারছি যে ডায়মন্ডের ভোটটা কি হয়েছিল। নট এ সিঙ্গেল বুথ ওরা রিপোলিংয়ে দেয়নি। অর্থাৎ অভিষেকের কয়লা, গরু পাচারের টাকা ইলেকশন কমিশনের কোন কোন অফিসার সর্বোচ্চ থেকে নিচ অব্দি সব জায়গায় পৌঁছে গেছে। এবং গত 2 বছর ধরে এদের এগেনস্টে ভিজিলেন্সে কমপ্লেন করে নির্বাচন, আর আমি বিজেপির ইলেকশন ডিপার্টমেন্টের কো ইনচার্জ ছিলাম, সিসি বায়ু ছিল ইনচার্জ, আমি আর ভারতী ঘোষ ছিলাম কো ইনচার্জ। এই কনস্ট্যান্ট প্রেশার দেওয়ার ফলে আজকে ইলেকশনটা এত সুন্দরভাবে হলো। মানে কোথাও ডায়মন্ড মডেল যদি অফিসে ইমপ্লিমেন্ট না করতো, হয়তো ইলেকশন কমিশনের উপর এত চাপ পড়তো না। কোথাও গিয়ে একটা সামগ্রিকভাবেই একটা বিভিন্ন অংশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক জীবনের বাইরের বিভিন্ন দুর্নীতির অভিযোগ, যেগুলো আপনি টানা বিভিন্ন সময় করে গিয়েছেন, সেইটা কি এতদিন অপেক্ষা করতে হলো কারণ এই সরকারটা বদল হওয়ার পরের জন্যই কি অ্যাকশনের জন্য অপেক্ষা করতে হলো, নাকি তার আগে কোনোভাবে সম্ভব ছিল? কারণ আপনি যে প্রশ্নগুলো, আপনি যে কথাগুলো বলছেন, তার মধ্যে এটাও উঠে আসছে যে কেন্দ্রীয় গোয়েন্দা, কেন্দ্রীয় সংস্থা, তাদের মধ্যেও কেউ কেউ হয়তো এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। হ্যাঁ, অপারেশনাল অ্যাসেট তো এর মধ্যে ছিল। আমি কি বলছি, আপনি তো পুরো ডিপার্টমেন্টকে দায়ী করতে পারবেন না। এই যে পুলিশের ক্ষেত্রে যখন হতো, অনেক পুলিশ অফিসার তো আমাদেরকে বলতো এইটা অন্যায় হচ্ছে। আমি হাইকোর্টে একটা রাতারাতি একটা পুকুর ভরাট হয়ে গেল, দেখবেন আমতলা মোড়ে বাদিকেই পড়বেন, পেট্রোল পাম্পের উল্টো থেকে বাজার কলকাতা, ওটা বিশাল বড় একটা পুকুরের ওপর। আমি ওইটা নিয়ে মুভমেন্ট শুরু করলাম। আমি হাইকোর্ট থেকে অর্ডার বার করে দিলাম। হাইকোর্ট ফিশারিজ ডিপার্টমেন্টকে নির্দেশ দিল যে 2 মাসের মধ্যে ওইটা দেখে পুকুরটাকে রেস্টোর করো। বিষ্ণুপুর থানার আইসি, বিএলআর ডিপার্টমেন্ট পারমিতা দত্তগুপ্ত, আমাদের ফিশারিজ ডিপার্টমেন্ট, সকলে রিপোর্ট দিল কি জানেন, 1980 সাল থেকে নাকি ওখানে কালী পুজো হতো, যাতে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ অ্যাক্ট 1984টাকে বাইপাস করে যায়। তাদের রিপোর্টের ভিত্তিতে কিছু করা গেল না, আর তখন আমার পয়সা ছিল না সুপ্রিম কোর্টে যাওয়ার মতো। তো প্রশাসনের যদি স্তর কোনো কাজ না করে, আপনি হাইকোর্টের অর্ডার নিয়েও কি করবেন? ঠিক। আগামী দিন, আমরা প্রায় শেষে চলে এসেছি আলোচনার। আমি যেটা জানতে চাইবো যে আগামী দিনের আপনার এই সংসদীয় রাজনীতির ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? কিভাবে আপনি থাকবেন বা থাকতে চাইছেন, বা কিভাবে আপনার বিষয়টা হচ্ছে, ধরুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার অভিযোগ, যদি আমি জানি না, যদি সত্যি প্রমাণিত হয়, সত্যি প্রমাণিত হলে তিনি শাস্তি পেলেন, একটা অধ্যায় শেষ হল, কিন্তু আপনার তো একটা বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনা থাকবে, সেইটা কি? মানে সেই জায়গাটা আপনি কিভাবে ভাবছেন পুরো জিনিস? দেখুন, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমি নিজে সায়েন্সের ছেলে, আমি যথেষ্ট এভিডেন্স এবং প্রুফ নিয়ে আমি চলি। আমি মনে করি আমি যদি কোনো মিথ্যা তথ্য দিই, আমি যদি কোনো ভুল বলি, আর তাহলে কি হবে, যখন সেটা প্রমাণিত হবে, তাহলে আমার টিআরপি ডাউন হয়ে যাবে, আমার ইমেজ নষ্ট হবে, আর লোকে আমাকে মান্যতা দেবে না। সেই জন্য আমি স্লোলি বাট স্টেডিলি আমি এগোই সমস্ত কিছু প্রুফ এবং ডকুমেন্টস নিয়ে। এই যেমন ত্রাণ চুরি, যেটা 250 কোটি টাকার ত্রাণ চুরি, যেটা আমি এফআইআর করা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা রেকমেন্ডেড বাই, কার নাম? অভিষেক ব্যানার্জি। কার নাম? অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারগুলো সব এক নাম্বার আলাদা। হ্যাঁ, একই তো। হ্যাঁ, একই। হ্যাঁ, এর মধ্যে হিন্দু মুসলিম একই মোবাইল নাম্বারে হিন্দু মুসলিম খ্রিস্টান সব আছে কি নেই? হ্যাঁ, একই আছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড সমস্ত, বোঝাতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু স্যাম্পল।
এই ডুপ্লিকেশনের আন্দাজটা আপনি কিভাবে পেলেন প্রথমে? মহা মুশকিল। ডায়মন্ডের মাটির ঘ্রাণ আমরা জানি, বাতাসে গন্ধ আমরা জানি, অভিষেক জানে না। আমরা ছোটবেলায় ওখানে পুকুরে সাঁতার কেটেছি, স্যালুটিউবের কল চিপে জল খেয়েছি। আমরা ওর মতো 1000 টাকা লিটারের জল খাই না। তাই ও আমার ডায়মন্ডকে মাটিতে এসে আমাদের বাতাসকে পলিউটেড করবে, আর আমি গন্ধ পাবো না। অভিষেক যেদিন ওখানে সন্ত্রাস শুরু করলো পুজুরি পুরসভাতে, তখন আমার মনে হলো যে না, ওর সব কিছু আমাকে করতে হবে। আমি স্বাদ পাইনি কারোর। একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর। ফাঁকা মাঠে অনেকে গোল দিতে পারে, কিন্তু দাঁতে দাঁত চেপে চেপে চোখের সঙ্গে চোখ রেখে লড়াই করা, ওই ক্ষেত্রের মধ্যে ইটস নট এ জোক। ইটস নট এ জোক। ঠিক। আর আমি ছিলাম ওখানকার, আমাকে দেখে লোক ওখানটায় বিজেপি করা শিখেছে বলতে গেলে। কারণ বিজেপি ছিল ছোট 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 ক্ষেত্রের মধ্যে, প্রত্যেকটার মিলে একটা মালা তৈরি করেছিলাম আমি। ও সেই মালাকে ধ্বংস করে দিয়েছে। আমি শেষের দিকে একটু অন্য জিনিসটা জানতে চাই যে তৃণমূল যেভাবে তৈরি হয়েছিল, যেভাবে দলটা তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একরকমভাবে দল তৈরি হলো এবং দল চললো আন্দোলনের মধ্যে দিয়ে এবং তারপর ক্ষমতা এলো। আপনার কি মনে হয় যে আজকে একটা দল শাসক দল থেকে সদ্য বিরোধী হওয়ার পরেই ভেঙে তছনছ হয়ে গেল, এর কারণটা কি? না দেখুন, একটাই কারণ, এটা বারবার আমি বলছি যে ইজ নাথিং বাট এ প্যারাসাইট আর ভাইরাস। এটা আনএডুকেটেড, একটা ডাল হেডেড একটা পার্সনকে যদি সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়, সে বাচ্চা ছেলে হাতে পিস্তল দেওয়ার মতো। ন্যাচুরালি ওর তৃণমূল তাই হয়েছে। এই পিসি ভাইপোকে এত আদর দিয়েছে যে ভুবন মাসির সে গল্পটার কথা মনে আছে। ঠিক। আমি একদম শেষ প্রশ্ন করি, অনেকক্ষণ আপনি আমাদের সময় দিলেন। যে প্রশ্নটা আমি করছিলাম এর আগে, এই ত্রাণের কথাটা উল্লেখ আলোচনাটা আমরা চলে গেলাম, যে আপনি আপনার ভবিষ্যৎ কিভাবে পরিকল্পনা করছেন, কি ভাবেন, মানে কোথায় লক্ষ্যটা কোথায় দাঁড়িয়ে আছে এখন? আমাদের কোনো লক্ষ্য নেই, একটাই লক্ষ্য, দেশের সেবা। এই ডায়মন্ড মডেলের বিরুদ্ধে লড়াইটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে, যখন অর্জুন কৃষ্ণকে যখন নিয়ে কুরুক্ষেত্রে এলো, তখন অর্জুন কৃষ্ণকে বলছে, অর্জুনকে নিয়ে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে এলেন, তখন অর্জুন কৃষ্ণকে বলছেন, আরে কৃষ্ণ তো আর কি মাথা খারাপ হয়ে গেছে, আর ওরা আমার রিলেটিভ, ওদেরকে কি মারতে বলছো? তখন কৃষ্ণ বলছেন, ক্লৈবম আস্মগাম পার্থ নৈতত্য তজ্জ পদ্ধতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলাং তাক্ত শিশুতে পরন্তব। অর্থাৎ হে পার্থ, মানে পৃথার পুত্র পার্থ, অর্জুনের অপর নাম, ক্লীবত্ব প্রাপ্ত হইও না, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাকে পরিত্যাগ করো এবং যুদ্ধক্ষেত্রে অগ্রসর ওদের মারো কাটো, শেষ করো, ধর্মের প্রতিষ্ঠা করো। এই ভাইপো গ্যাংকে যতক্ষণ ফিনিশ করতে পারছি, ততক্ষণ আমাদের শান্তি নেই। তারপরে শুরু হবে রামরাজ্যের প্রতিষ্ঠা। এবং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট দীর্ঘ 20 বছরের সঙ্গ সাধনা, আমার বাড়িতে আমার মা বাবার শিক্ষা, আমি সব কিছু সমাজে ইমপ্লিমেন্ট করতে চাই। এবং রেলওয়ে বোর্ডে 2 বছর যখন ছিলাম, আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কাজ করতে হয়। সংগঠন আমাকে যেভাবে কাজ করাবে, কারণ আমরা সংগঠনের অনুগত সৈনিক, যে দায়িত্ব দেবে, যা কিছু করবে সেটাই করবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে অঞ্চল, যে ডায়মন্ড হারবার অঞ্চলের কথা বললেন, সেই অঞ্চলে প্রচুর মুসলিম ধর্মাবলম্বী মানুষ থাকেন। বিজেপি সরকার আসার ফলে যারা প্রকৃতই এদেশের বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে দেশে আছে, তাদের কি ভয় পাওয়ার কারণ আছে? আপনি যদি বলেন তাহলে আমি এক ক্ষেত্রে বলবো আছে, আর এক ক্ষেত্রে বলবো নাই। আচ্ছা, সেটা কিভাবে? আমি আপনাকে, যদি আরো 2টো মোবাইল থাকতো তাহলে ভালো হতো। একটা দেশ 3টে টুকরো হলো, একটাই মাত্র সিঙ্গেল এজেন্ডায়। হিন্দুদের সঙ্গে মুসলিমরা থাকলে তাদের কোনো ডেভেলপড হবে না। হিন্দুরা হচ্ছে খতরনাক জাত, আমাদের আলাদা রাইটস চাই। এমন একজনের মাধ্যমে রাইটসের দাবি করলো যে মুসলিম ধর্মকেই ঘৃণা করত, যে মুসলিমদের বলতো ব্লাডি মুসলিমস, যার প্রতিদিনের প্রিয় খাদ্য ছিল হচ্ছে বিয়ার এবং শুয়োরের মাংস, তার নাম হচ্ছে জিন্না।
জিন্না যখন দেখলো যে আমাকে প্রধানমন্ত্রী হবে না, জওয়াহরলাল নেহরু হবে, অতএব মুসলিম লীগের সঙ্গে একটা কোলাবোরেশন করে একটা নেক্সাস তৈরি করে ও এখানে মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করলো এবং তার ফলে এই টু নেশন থিওরিটার সৃষ্টি হলো। হাজার হাজার শুধু হিন্দু মরেনি বা মুসলিম মরেনি, দুপক্ষের গরিব লোকেরা, অসহায় লোকেরা মরেছে। এবার দেশটা ভাগ হলো, দুপক্ষই পূর্ব পাকিস্তান এবং অধুনা বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানে চলে গেল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যে সমস্ত মুসলমানরা চলে গিয়েছিল তারা কিন্তু একবারও ভাবেনি যে আমরা যে চলে যাচ্ছি তাহলে যে খতরনাক হিন্দুদের কথা ভেবে আমরা যে দেশটা ভাগ করলাম, সে খতরনাক হিন্দুদের কাছে যে সমস্ত মুসলিমরা রয়ে গেছে তাদের কি হবে। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান মুসলমানদের পূর্বপুরুষরা ভারতে থাকা মুসলমানদের পূর্বপুরুষদের সঙ্গে গদ্দারি করেছিল, আর হচ্ছে গদ্দার। সেই গদ্দারদের যদি ভারতবর্ষে যেসব মুসলমানরা আশ্রয় দেবে তা তাদের মধ্যে কতটুকু জাতীয়তাবাদ আছে সে সম্পর্কে সন্দেহ জানবে। বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানরা মুসলিম এরিয়াতে গিয়ে থাকছে, তাদের ভোটার কার্ড মুসলমানরাই করে দিচ্ছে। তাদের মধ্যে সচেতনতা বোধ আসা জরুরি যে ভারতবর্ষ আমার, এই ভারতবর্ষকে যখন নিজের মা বলে আমরা রয়ে গেছি, যারা আমাদের সঙ্গে গদ্দারি করেছে, যাদের পূর্বপুরুষ আমাদের সঙ্গে গদ্দারি করেছে, তাদের ভারতে আমরা আশ্রয় দেবো না। যেখানে যেখানে বাংলাদেশ এবং মুসলিম রোহিঙ্গারা রয়েছে তাদেরকে ডিটেক্ট করে আমরা প্রশাসনকে জানাবো। হিন্দু সমাজ যায়, মুসলিম সমাজের থেকে পজিটিভ মুভমেন্ট, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি সমাজকে নিয়ে অনেক রিসার্চ করেছি যে মানুষের মধ্যে দাঙ্গার জন্য প্রচুর পরিমাণে লোক মারা যায়, সরকারি অর্থ প্রচুর ব্যয় হয় নিরাপত্তারক্ষী, সিকিউরিটি, পুলিশ পার্সোনাল। যদি আমরা দাঙ্গাটাকে রোধ করতে পারি তাহলে লার্জ সাম অফ মানি আমাদের বাঁচবে, সেই টাকাটা ডেভেলপমেন্টের কাজে লাগানো যাবে। সেই ইউনিভার্সিটি হোক, হসপিটাল হোক, ফ্যাক্টরি হোক, রাস্তার রোড ডেভেলপমেন্টের জন্য। তার দাঙ্গাটা আমাদের বন্ধ করতে হবে। আমি স্টাডি করতে গিয়ে দেখলাম যে হিন্দু সমাজ মুসলিম সমাজকে মধ্যে অচ্ছুত হিসাবে গ্রহণ করে, তাদেরকে খাওয়া দাওয়া করে একটাই কারণ, তার মূল কারণ হচ্ছে গরু। তবে হিন্দু মুসলমানদের থেকে গরুটাকে যদি সরিয়ে নেওয়া যায় 80% দাঙ্গা বন্ধ। আমি পড়াশোনা স্টাডি শুরু করলাম, ন্যাশনাল লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। আমাকে অ্যাকচুয়ালি বুক আর্ম বলতো, আমরা ভাই বোন বুক আর্ম। সকাল 7টা 8টার সময় বেরিয়ে যেতাম, রাত্রিবেলা ফিরতাম অনেক রাত্রে। আমি স্টাডি করে যেটা দেখলাম যে ভারতবর্ষের যত মুঘল শাসক, শেরশাহ, বাবর, আকবর, শাহজাহান, তাদের রাজত্বে কেউ যদি গো হত্যা করতো তাকে মৃত্যুদণ্ড দিত, গরুকে হত্যা করতে দিত না। আওরঙ্গজেব সেই এথিক্স মেনটেন না করে গো হত্যাটা শুরু করলো, হিন্দু মুসলিমের বিভেদটা শুরু হলো, আওরঙ্গজেব ধ্বংস হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে গরুকে কেন মুসলিমরা কাটবে? হিন্দুরা তো হাজার হাজার বছর ধরে গরুকে পুজো করছে, তাদেরকে, কারণ এমন একটা প্রাণী যার প্রত্যেকটা জিনিস পবিত্র, একমাত্র প্রাণী যার মলমূত্র বর্জ্য পদার্থ কাজে লাগে। রাশিয়ার সায়েন্টিস্টরা দেখেছে রাজস্থানের বাড়িগুলো যেগুলো গোবর লেপে দেওয়ালেতে, সেখানে তেজস্ক্রিয় কম হয়। পুরো আমার কাছে রয়েছে পেপারস, আমি নিজেও সায়েন্সের ছেলে। তাহলে কি মুসলিমদেরকে গরু খাওয়াটা কি একদম বাধ্যতামূলক? পড়াশোনা করে জানলাম যে খোদ আরব দেশে 2000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু প্রজননী কোনো নেই। তাহলে ভারতবর্ষে মুসলিমরা গোহত্যাটা করে কেন? তার একটাই কারণ, ওদের মৌলবীরা মাথার মধ্যে এটাই ঢুকে দিয়েছে যে যত বিধর্মীদের অপমান করতে পারবে তাদের ধর্মে আঘাত হলো, সেটা গরুর মাধ্যমে করো। এই জন্য জয়চাঁদ যখন পৃথ্বীরাজকে হারানোর জন্য সেই তখন এদেরকে দিয়েছিল যে গরুকে সামনে রেখে 17 পাহাড়ের পর পৃথ্বীরাজ যখন জিতে গেল, 5000 গরুকে সামনে রাখার ফলে তারা অস্ত্র সম্বরণ করে সেই সুযোগে এরা ঘরে ভারতবর্ষকে দখল করে। তাহলে যেখানে মুসলমানদের সঙ্গে গরুর কোনো সম্পর্ক নেই, তাদের ওখানে হচ্ছে দুম্বা, তাহলে একটা ধর্মকে আঘাত করার জন্য গরু কাটার কোনো প্রয়োজন নেই।
যেখানে ভারতবর্ষের আইন আছে অ্যানিমেল স্লটার অ্যাক্ট, অ্যানিমেল ট্রান্সপোর্টেশন অ্যাক্ট। আমি এই সমস্ত নিয়ে হাইকোর্টে কেস করলাম, কেউ জানে না। অভিজিৎ দাস ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রিট পিটিশন নাম্বার 1378, 2010, আজ থেকে 16 বছর আগে। সেখানে হাইকোর্ট অর্ডার দিল বকরিদের দিনে গরু কাটা একটা কগনিজেবল অফেন্স। কেউ যদি গরু কাটে তাকে অ্যারেস্ট করতে হবে, কোনো অফিসার যদি না অ্যাকশন নেয় তার এগেনস্টে কন্টেম্প করতে হবে। তৃণমূল সরকার এসে গেল, ওই অর্ডার ইমপ্লিমেন্ট করলো না। তৃণমূল সরকার চলে গেল, অর্ডার ইমপ্লিমেন্ট হলো, কোনো দাঙ্গা নেই, কোনো গন্ডগোল নেই। দেখুন কত শান্ত। আপনি যদি কোনো মিক্সড এরিয়ার মধ্যে যান যেখানে মুসলিমরা একটু সংখ্যা বেশি আছে, আপনি দেখবেন গরুর চামড়া ঝুলিয়ে রাখে। ফুড অ্যান্ড অ্যাডাল্টারেশন অ্যাক্ট করে মানে না। তুমি গরু খাও, শুয়োর খাও, টিকটিকি খাও, ইঁদুর খাও, বান্দর খাও, এটা তোমার পার্সোনাল ম্যাটার। কিন্তু তুমি ওই রাস্তা দিয়ে যখন হিন্দুরা যায়, তুমি যদি গরুর চামড়া ঝুলিয়ে রাখো, হিন্দুরা যদি শুয়োর ঝুলিয়ে রাখে, একেবারে তো মুসলমানদের মনে আঘাত হবে। তাহলে হিন্দুরা যখন এটা করে না, তাহলে তুমি ওর পাশ দিয়ে যদি মাংস কাটো, রক্ত তো ছিটকে যাবে পথচারীদের। দক্ষিণ চব্বিশ মগরাট ফগরাট সব জায়গায় দেখতেন তৃণমূল আসার আগে এইসব বিভৎস কাণ্ডে চলত। এগুলো এখন আসার পর বন্ধ হয়েছে। আমি এসডিওদের বলছি সব বন্ধ করতে, সরিষাহাটেও ওগুলো সব বন্ধ হয়ে গেছে মোটামুটি। এবং এটা আর একটা পার্ট। তাহলে কি হচ্ছে, সাইন্টিফিক্যালি আপনি গরু বা শুয়োরের মাংস খাওয়া উচিতই নয়, কারণ প্রত্যেকটাতে টেপার মাছে যতক্ষণ আপনি প্রেসার কুকারে সিদ্ধ করছেন, প্রেসার কুকার কেউ ইউজ করে না বেশিরভাগ লোক। আর আপনি হিন্দু হয়ে যদি আপনি কোনো মুসলিমকে বলেন, বলবে একটা হিন্দু বলে আমাকে গরু খেতে বারণ করছে। আর কোনো মুসলিম যদি হিন্দুদের বলে শুয়োর না খেতে পারে, না মোল্লা বলে আমাকে শুয়োর খেতে বারণ করছে। সাইন্টিফিক্যালি দুটো খাওয়া উচিত নয়। এটা টেপওয়ার্ম কি সাংঘাতিক, যে কেউ গুগল করলে দেখতে পারে। তাহলে গরুটাকে আমরা পুরো হত্যা বন্ধ করা উচিত, যাতে হিন্দু মনে আঘাত না ঘটায়। ওখানটায় রায়ট 80% বন্ধ হয়। রায়টের একটা সূত্র হচ্ছে মহিলা। হযরত মোহাম্মদ যদি আজকে ইংল্যান্ডে জন্মাতো, তাহলে এখানকার মুসলিমরা কি তাহলে সোয়েটার পরে ঘুরতো? আরব দেশে হচ্ছে ওখানে লুচ হয়, ওখানে চামড়া ঢেকে রাখতে হয়। যেমন দিল্লিতে আমাদের যে সমস্ত ওই বড় বড় এগুলো যায় না, কি বলে এটাকে, ফ্যানের মতন যে বড় বড় যেগুলো হয়, সেটা দিল্লিতে চলে, আমাদের এখানে চলে না। কারণ আমাদের এখানে আর্দ্রতা বেশি, আমাদের এখানে আর্দ্রতা বেশি। কুলার 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 আমাদের এখানে চলে না, আপনার ফুসফুস জল জমে যেতে পারে। আপনার এখানটায় যত আপনি ওপেন রাখবেন গা, সানবার্ন আপনার জল নিষ্কাশন তত শরীর থেকে হবে, আপনার শরীর ভালো লাগবে। আরব দেশে সেটা করা যাবে না, মরুভূমির দেশে অনেক সমস্যা ঢেকে রাখতে হবে। তো ওখানে পুরুষদের আলখাল্লা, মেয়েদেরও বোরখা। আমাদের এখানে নিজের মেয়েদেরকে বোরখার আলায় রেখে দেবো, আর নিজেরা প্যান্ট শার্ট পরে ওপর মেয়েদের ঝুলঝুল করে তাকাবো, এটা হয় না। হিন্দুদের সব খারাপ, হিন্দুদের ভাই বলবো না, হিন্দুদের সব খারাপ, হিন্দুদের মেয়েরা ভালো, তাদের দুলাভাই বলবো হিন্দুদের, এই জিনিস চলে না। ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। প্রেম ভালোবাসা ধর্মের মধ্যে হতে পারে। কোনো হিন্দু কোনো মুসলিম মেয়েকে যদি বিয়ে করে, বা কোনো মুসলিম ছেলে হিন্দু মেয়েকে করে, সেটা ডিফারেন্ট। কিন্তু এটা ওয়ান ওয়ে ট্রাফিক হচ্ছে কেন? সেকুলারিজম ইজ নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। মুসলিম সমাজকে এটা ভাবতে হবে। ঠিক, অনেকগুলো আমার প্রশ্নের মোটামুটি বিস্তারিত জবাব উনি দিলেন, এবং বিস্তারিত জবাব আমি পেলামও। আমার যেটা ধারণা হচ্ছে যে ওনার বিশেষত অভিজিৎ বাবুর যে দীর্ঘ জীবন, সেই দীর্ঘ রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের অনেকগুলো অংশ আছে। সেই অংশগুলোর মধ্যে একটা যদি ডায়মন্ড হারবারকে নিয়ে কাজ করা হয়, এবং ডায়মন্ড হারবারের আরেকটা আমি বলছি হিন্দু মুসলিমের বিষয়টা। এই আমরা এতজন এখানে বসে আছি, আমি যদি বলি আমি মহান, আপনারা কিন্তু আমার থেকে নিচের দিকে চলে গেলেন। আমি একা একা মহান বলতেই পারি আমার ঘরের মধ্যে, কারো কোনো আপত্তি নেই। তাহলে আল্লাহ আকবার, আল্লাহ হচ্ছে মহান। কাফেরদের কানে, কাফেরদের আবিষ্কৃত মাইক দিয়ে কাফেরদের কানে দিবারাত্র ঢোকাবো আল্লাহ আকবার, এটাও ঠিক নয়। তুমি আল্লাহ আকবার বলো, তুমি ঘরের মধ্যেই বলো। ঠিক। ফলে অনেকগুলো পার্টে, যেটা বলছিলাম যে অনেকগুলো পার্টে ওনার
কাজকর্মটা ছড়িয়ে আছে, তার মধ্যে একটা যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয়, তার সঙ্গে সঙ্ঘের জীবন এবং সঙ্ঘের জীবনের সঙ্ঘের আদর্শের চর্চা, সেইটা আরেকটা দিক হতে পারে। ফলে একটা খুব নির্দিষ্ট সময় এই পডকাস্টটা অনেকটা বড় হলো, একটা খুব স্বল্প সময় হয়তো পুরো বিস্তারিত বিষয়টা অতটা ধরা সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করলাম সমস্ত পয়েন্টগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার জন্য। আমি জানি না উনি যেটা বললেন যে পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে বর্তমানে যিনি আছেন তিনি থাকবেন কিনা আমি জানি না, তার মেয়াদ অতদিন পর্যন্ত। তার আগে যদি নির্বাচন হয় তাহলে দেখা যাবে যে অভিজিৎ বাবু প্রার্থী হলেন কিনা। যদি প্রার্থী হন তখন তো তাহলে আবার অন্যরকম ভাবে হয়তো অন্য একটা ভোটের পরিস্থিতিতে কথা হবে। কিন্তু আপনার চলার যে গতিপথ, যে জায়গা, সেখানে হয়তো কখনো কখনো আমাদের অভিজিৎ বাবুর কাছে আবার ফিরে যেতে হবে। সে ডায়মন্ড হারবার মডেলের পরের কোনো একটা অধ্যায়ও হতে পারে। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবু আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং কথা বলার জন্য। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ।